হরে কৃষ্ণ। জয় গুরু গৌরাঙ্গ, জয় শিল প্রভুপাদ, জয় গুরু মহারাজ, জয় বর্তমান গুরুবর্গবৃন্দ। গৌরাঙ্গপুরী সকল ভক্তবৃন্দকে প্রণাম। আপনাদের অনুমতি এবং আশীর্বাদ নিয়ে আজকের আমাদের একটা সামারাইজ ছোট্ট ক্লাস আমরা করতে যাচ্ছি। তো যেরকম আমরা এর আগে ক্লাসগুলো অ্যাটেন্ড করেছি সেরকম ভাবেই আমরা আজকে একটা সামারাইজ করব। আমাদের সবাই আছে, মোটামুটি সবাই আছে। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त समिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं परमानंद माधव श्री चैतन्य। हरे कृष्ण। তো আমরা বিভিন্ন এই কয়েকটা ক্লাস সিরিজের মধ্যে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছি। এই গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে আজকে আমি ভাবলাম, আমি যেরকম ভাবে নিজের মাইন্ডে সমস্ত কিছু ভাবি, চিন্তা করি, তো আমার প্রিয় এই গৌরাঙ্গ কুঠি আমার এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে সবাই একসাথে আমরা এটা শেয়ার করি। তো আমরা সবাই জানি, এটা তো আমরা জানি কি ডুজ অ্যান্ড ডোন্টস আমাদের ভক্তি জীবনে, স্পিরিচুয়াল লাইফে প্রোগ্রেসের জন্য কি ডুজ অ্যান্ড ডোন্টস। যারা যারা জানি আমরা হাত তুলতে পারি, কোনো অসুবিধা নেই। ডুজ অ্যান্ড ডোন্টস কি? প্রথমে আমরা ডোন্টস কি করতে নেই। ভক্তি প্রতিকূল মাত্র কার্যের শিকার। তার মানে কি কি প্রতিকূল ভাব? আচ্ছা, আমি হাতগুলো দেখতে চাই শুধু, যে সবার মনে হয় ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তো ভক্তি প্রতিকূল ভাবগুলো কি কি? আমি জানি আপনাদের অনেকেরই মনে আছে, আমি সবার সাথে একসাথে শেয়ার করি। কারো যদি এর মধ্যে কিছু মিসিং থাকে কাইন্ডলি নোট ডাউন করে নেবেন, যাতে আমরা এটা মনের মধ্যে বসিয়ে নিতে পারি। তো ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার আর ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার। তার মানে একটা হচ্ছে ডোন্টস, আমরা এটা করব না, মানে ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, আমরা সেটা করব না। আর একটা হচ্ছে ডুজ, মানে যেটা করব, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার। হ্যাঁ, তো ডোন্টস কি? নো মিট ইটিং, নো ইলিসিট সেক্স, নো গ্যাম্বলিং, নো ইনটক্সিকেশন। মানে মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো খাবার খাবো না, যেগুলো ভক্তি পথে প্রতিকূলে। তারপরে তাস পাশা, তারপরে জুয়া, এগুলো খেলবো না, এগুলো প্রতিকূলে, গ্যাম্বলিং। তারপর অবৈধ সঙ্গ নয়। তারপর কোন রকম নেশা দ্রব্য গ্রহণ, হ্যাঁ, মদ গাঁজা সিগারেট পান বিড়ি এমনকি চা। কেন এই ডোন্টস? আমরা আজকে কিন্তু খুব সামারাইজ, এবং আজকে কোশ্চেন অ্যান্সার পিরিয়ডটা হবে হাফ অ্যান আওয়ার পরেই। সুতরাং আপনাদের কোনো ডাউট থাকলে, এই জায়গায় যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয়, আমরা এখানে ক্লিয়ার করে নেব, যাতে এই জায়গায় আমাদের বারবার ব্যাক করতে না হয়। হ্যাঁ, আমরা মাঝে মাঝে তো মনে করবোই, কারণ এটা আমাদের, এটাই আমাদের হচ্ছে অ্যাকচুয়াল, মানে আমাদের লাইফ লাইন, এইটাই আমাদের লাইফ লাইন, এটাই আমাদের প্রোটেকশন দেবে। এই জিনিসটা খুব সিম্পল ভাবে আজকে আমরা এমন করব যাতে আমরা হৃদয়ঙ্গম করে নিতে পারি এবং আমরা অন্যের কাছে এই জিনিসটাকে বলতে পারি নির্দ্বিধায়, যে একটু ফেভারেবল, যার মাটি একটু নরম, হৃদয়ের মাটিটা যার একেবারে এঁটেল মাটি হয়ে যায়নি, যে কেউ, আমাদের পরিবারের লোক হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, যে এটা আমরা শেয়ার করতে পারি। তো ডোন্টসটা আলোচনা করলেও আমরা সবাই জানি 4 রেগুলেটিভ প্রিন্সিপাল ডোন্টস। ভক্তি প্রতিকূল, হ্যাঁ, ভক্তি প্রতিকূল, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তো ভক্তি প্রতিকূল ভাব কি? ডোন্টস, যেটা আমরা করব না। 4 নিয়মের পালন। সোজা, যে কোনো সুস্থ স্বাভাবিক ভদ্রলোক এটা বুঝবে যে এটার মধ্যে কোনো দোষ নেই। হ্যাঁ, অনেকেরই হয়তো আরে তাস, কি বলে, নেশাদ্রব্য বুঝলাম, যে ড্রাগ নেব না, তাই না, সিগারেট খাবো না, অ্যালকোহল খাবো না, চাতে কি দোষ আছে? আপনারা যারা যারা চায়ের নেশা করেন বা চা অভ্যস্ত, আমরা যারা আর কি পরিবেশে, মানে তারা নিজেদের প্রশ্ন করলে আয়নার সামনে দাঁড়িয়েই বুঝতে পারবো। 7 দিন চা না খেলেই বুঝতে পারবেন আপনারা, ইম্পসিবল। যদি কোনো বেটার টেস্ট না থাকে, যদি কোনো হায়ার পারপাস না থাকে, চা থেকে বেরিয়ে আসতে পারবো না, কফি থেকে বেরিয়ে আসতে পারবো না। কফি না হলে তো ব্রেনই কাজ করবে না, ব্রেন এতটাই ইউজলেস। চা না হলে আমাদের ব্রেন কাজ করবে না, আমাদের বুদ্ধি কাজ করে না, আমাদের ব্যবহার চেঞ্জ হয়ে যায়। তার মানে আমরা চায়ের দাস, চা অ্যাডিকশন, তাই না? চা যে একটা অ্যাডিকশন, মানুষকে আমি ছোট্ট একটা চিমটি মারতে পারি, একটা ছোট্ট চর মারতে পারি, হাতটাতে একটু আঙুলে একটু ব্যথা দিতে পারি, সেটাও ব্যথা দেওয়া। আবার একজনকে মানে চাকু দিয়ে খুব গুরুতরভাবে আহত করাটাও একটা ব্যথা দেওয়া। তো দুটো দুই রকমের। তো টিও ইনটক্সিকেশন, বাট
খুবই লাইট পর্যায়ে, কিন্তু আপনারা বুঝতেই পারেন যে টির প্রতি আসক্ত থাকলে আমাদের ভক্তি জীবন বাধা, কারণ টির মধ্যে যে ক্যাফিন থাকে সেটা আমাদের ভক্তি জীবনে বাধা সৃষ্টি করে, আমরা দাসত্ব হয়ে পড়ি, আমরা একাদশী পালন করতে পারবো না, তাই না? আমরা মাধব তিথি পালন করতে পারবো না, আমরা আমাদের মতো করে করলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আমরা গাইডেন্স ফলো করে আচার্যদের গুরু সাধু শাস্ত্র অনুযায়ী করতে যাই, চা খেয়ে একাদশী, চা খেয়ে জন্মাষ্টমীর উপোস হবে না। আর কেন দরকার আছে আমরা ডুজে আমরা আলোচনা করব, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার। তো বুঝতেই পারছি যে অনেকেরই মনে করবে হ্যাঁ ঠিক আছে ভদ্রলোক তো সবই এগুলো মানছি, কিন্তু একটা জিনিস মানতে পারলাম না প্রভু, বা এই এই ফিলোসফিটা যে চা কেন। তো আমি আশা করি অনেকবার আমরা আলোচনা করেছি, কারো যদি তারপরেও প্রশ্ন থাকে আমরা প্রশ্ন উত্তর সিরিজে আমরা আরেকটু আলোচনা করতে পারি। তো চাটা একটা ইনটক্সিকেশন, তো এটা থেকে আমাদের ধীরে ধীরে বিরত থাকা উচিত। আমাদের এই পরিবারের মধ্যে অনেকে আছে যাদের আসক্তি ছিল, আমাদের, আমিও তার ব্যতিক্রম কিছু না। তো আমাদের সবারই এখানে এমন কেউ নেই যে বাঙালি হয়ে জন্মগ্রহণ করেছি, আমরা বাংলা ভাষায় কথা বলছি, যে চা খাইনি, খুব রেয়ার। তার মধ্যে চা মানে শখে খাওয়া যায় না, এটা আসক্তি জন্মে যায় এবং আসক্ত হয়ে পড়ি, মানে অ্যাডিক্টেড হয়ে পড়ি। তো এর জন্য কি কি সলিউশন আমরা অনেক দিয়েছি, যে সুন্দর করে কৃষ্ণ আমাদের কি করে হাত ধরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বাইরে নিয়ে আসে। হ্যাঁ, গরম কিছু খাবার আমরা খেতে পারি, আমরা রাসবেরি লিভস খেতে পারি, যেটাকে দার্জিলিং টির মতোই মনে হবে। অনেক রকম আমরা আলোচনা করেছি, সেদিকে আর যাচ্ছি না। তো আবার অনেকের আপত্তি থাকতে পারে, সব বুঝলাম কিন্তু মাছ মাংস খেয়ে কি ভগবানের ভক্তি হয় না? কেন হবে না? ভক্তি হয়। হ্যাঁ, কেন হবে না? হয়। যেই স্টেজে আপনারা আছেন কেন হবে না? কিন্তু ওই ভক্তি সেই একেবারে সেই মানে ক্লাসের বাইরে থেকে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকার মতো। হ্যাঁ? যেই ভক্তি যার আমি ভক্তি করব তার যদি আমি নির্দেশ না মানি, এ কেমন ভক্তি? আমি কাউকে ভালোবাসি তার অপছন্দের কাজ করি, এ কেমন ভক্তি? আর আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি। যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে এরপরেও, কেন ভেজিটেরিয়ান, কেন ভগবানকে অফার করা যায় না, কেন মাছ মাংস খাবো না, একটা সোজাভাবে আমরা বুঝতে গেলে আমরা বুঝতে পারি যে কাউকে হত্যা করে তাকে হত্যা করে যদি আমার জীবন চালাতে হয়, হুম? এইটা বুঝলেই মানে কৃষ্ণ আমি বুঝতে চাই না, আমি যদি বুঝতে চাই না হয়তো আমাদের ডিপ ফিলোসফি, হ্যাঁ, বৈষ্ণব ফিলোসফি বুঝতে না চাইলে কাউকে হত্যা করে কেন আমার জীবন নির্বাহ করতে হবে, তাই না? কাউকে কষ্ট দিয়ে, তাদের রিলেশনশিপ আছে, তাই না? এবং কেন ভেজিটেরিয়ান, আমরা ভেজিটেরিয়ানকেও সাপোর্ট করি না, মানে বলছি না যে শুধু ভেজিটেরিয়ান খাও, শুধু ওইটা ভগবানকে নিবেদন করে খাও, এটাই হয়ে গেল প্রসাদ। যাই হোক, এটাতে যদি কারো প্রশ্ন থাকে আমি এই জন্য একটু টাচ করলাম যে এই জায়গাটায় যদি কারো ক্লিয়ার না হয়, আমাদের আজকে কিন্তু খুব সুন্দর সময় আছে, চেষ্টা করব আমরা এটাকে নিয়ে কথা বলার, কেমন? তো একটা গেল চায়ের প্রশ্ন, আর একটাই আমিষ নিরামিষের জায়গাতেই লোকজন বলতে পারে না ভদ্র অভদ্র লোকের ক্ষেত্রে আমার এখানে একটু প্রশ্ন আছে। তাছাড়া সবাই এক বাক্যে স্বীকার করবে কোনো ভদ্রলোক, কোনো সুস্থ পিতামাতা, হ্যাঁ, কোনো ভদ্রলোক সে পৃথিবীর যে প্রান্তে হোক, যে স্কিন কালার যাই হোক, সাদা কালো, হ্যাঁ, রঙিন, হ্যাঁ, যে দেশেই থাকুক, তারা বুঝবে যে এই নিয়মগুলো হচ্ছে একটা ভদ্র জীবনের নিয়ম। তা ভক্তির জীবনে তো অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তো এটা হচ্ছে গেল ডোন্টস। এবার ডুজটা কি কি? ডুজটা কার কার মনে আছে? আমরা কি করব? হ্যাঁ, অনেকেরই মনে আছে। আচ্ছা, এ, বি, সি, ডি, তাই তো? অ্যাসোসিয়েশন মানে আমরা সঙ্গ করব। এ, বি বুকস পড়বো বা কথা শুনবো, মানে বই থেকে মানে শাস্ত্র থেকে কথা শোনা বা শাস্ত্র অধ্যয়ন করা। সি মানে চ্যান্টিং মানে আমাদের সাধনা। ডি মানে ডায়েট। হ্যাঁ? আমাদের আহার, হ্যাঁ? আহার শুদ্ধ, সত্ত্ব শুদ্ধ। এই আহারটাকে আমরা ঠিক রাখবো। এটা খুব ইম্পোর্টেন্ট জিনিস। আমরা সবাই জানি। আমরা যখনই কোনো ইনটক্সিকেটেড কোনো জিনিস খাই, আপনারা দেখবেন যদি কেউ ড্রিংক করে তাকে দেখলেই বোঝা যায় সে অন্য মুডে আছে, তাই না? কেউ যদি অনেক নেশা করে তার চোখেই বলে দেয় যে সে এই মানে স্বাভাবিক অবস্থায় নেই, তাই না? যারা মাছ মাংস বেশি খায় তারা খুব রাজকীয় এবং তামসিক একটা মুডে থাকে, তাই না? এটা কি আমরা সচরাচর দেখি না? তো এইজন্য আহার খুব গুরুত্বপূর্ণ। এইজন্য আমরা বলছি অনেক বেটার আমিষ খাবার গ্রহণ করার থেকে নিরামিষ খাওয়া, যেটা হচ্ছে ভেজিটেরিয়ান ফুড, ডেলিশিয়াস ফুড। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই যে অনেক মানে আম মানে সেলিব্রিটি এবং ভারতে, বাংলাদেশে, ইভেন মুসলিম, আপনারা অনেকেই জানবেন যে আপনাদের অনেকের প্রিয় আব্দুল কালাম আজাদ, ডক্টর আব্দুল কালাম আজাদ, যিনি ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন এবং অনেক বড় বিজ্ঞানী, ভেজিটেরিয়ান। আপনাদের ইনফরমেশন গুলো রাখা দরকার। হ্যাঁ? তারপর আমাদের এখন বলিউডেও প্রচুর
দু একজনের নাম আমার মনে আছে, এখন বলছি না কারণ পুরো লিস্টটা না দিলে হয়তো অসম্পূর্ণ থেকে যাবে। তার মধ্যে আমির খান, তারপর বোধহয় আরো কয়েকজন। আমি এখন ওদের যেহেতু মুভিগুলো দেখি না তো ওদের নামগুলো মনে নেই, চেহারা ভাসছে মুখের মধ্যে। হ্যাঁ, তো অনেকগুলো, অনেক সেলিব্রিটি, নট অনলি শিল্পা শেট্টি বা নট অনলি আমির খান, আরো অনেকে সেলিব্রিটি তারা ভেজিটেরিয়ান। তারপরে এই হলিউডে তো আছেই, হলিউডে প্রচুর। ইভেন আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে লিওনার্দো ডিক্যাপ্রিও। আরো অনেকে আছে, আমার এখন এই মুহূর্তে লিস্টটা সামনে নেই। তো বোঝাই যাচ্ছে যে লোকে বুঝতে পারছে যে মানে মানে নন ভেজিটেরিয়ান ফুড কনজিউম করার থেকে ভেজিটেরিয়ান ফুডটা আমাদের বডি এবং সোল, বডি এবং যদি সোল নাও আমি স্বীকার করি, বডি এবং মাইন্ডের জন্য কত ভালো। তো বোঝাই যাচ্ছে যে এই খাবারটা, এই ডায়েটটা খুব ইম্পর্টেন্ট। তো কি বললাম, অ্যাসোসিয়েশন, বুকস মানে শাস্ত্র থেকে শোনা, শাস্ত্র অধ্যয়ন করা, চ্যান্টিং মানে সাধনা, এবং সেটা অলওয়েজ রেকমেন্ডেড, হাইলি রেকমেন্ডেড ব্রহ্ম মুহূর্তে, তাই না? হ্যাঁ, এটা বেস্ট রেজাল্টটা পাওয়া যায়। আমরা পড়াশোনার ক্ষেত্রে দেখি বাবা মারা ছোটবেলায় সবাইকে গাইড করে ভোরবেলা উঠে পড়াশোনা কর, তো সেরকম। তো ভোরবেলা মঙ্গল মঙ্গল মানে ব্রহ্ম মুহূর্তে যে পাওয়ারটা সেটা অনেক অনেক পাওয়ারফুল। তো সেই সময় যদি আমরা চ্যান্টিং করি এর রেজাল্টটা আমরা অনেক গুণ বেশি পাবো এবং অনেক ফাস্ট পাবো। তার সাথে যদি আমরা ডায়েট ঠিক রাখি, আমরা যদি ডায়েট, এবার আমি কেন বলছিলাম ভেজিটেরিয়ানের কথা তো বললাম, কিন্তু আমাদের কি রেকমেন্ড করছে আমাদের আচার্যরা? আমাদের আচার্য বলছে যে না, ওই ভেজিটেরিয়ান ফুডটাই, কারণ এর মধ্যেও পাপ আছে। কিন্তু আমরা একটা মনে আছে আমাদের ওয়াই ভেজিটেরিয়ান, ওয়াই নট নন ভেজ? তো সেই ক্লাসটাতে আমরা সেই টকটাতে আমরা বলেছিলাম যে যখন কেউ ননভেজ কনজিউম করে খুব স্বাভাবিকভাবে, একে তো আমি অপরকে কষ্ট দিচ্ছি, এটা একটা ফিলোসফি, ডাইরেক্ট তাদের মধ্যে রিলেশনশিপ থাকে, গরু, বাছুর, মুরগি। আপনি একটা মুরগির বাচ্চাকে নিয়ে দৌড় দিয়ে দেখুন, মুরগিটা পিছন পিছন আপনার দিকে দৌড় দেবে, দেবে না? একটা পাখিকে নিয়ে দৌড় দিতে দেন, পাখিটা তার সাধ্য মতো চেষ্টা করবে, করবে না? একটা গরু বা বাছুরকে নিয়ে আমরা যদি দৌড় দিতে যাই, দেখবো তাদের কিরকম বন্ডিং, এবং তাদের ব্লাডের রং কিন্তু আমাদের ব্লাডের রঙের সাথে এক। তারপরে আরেকটা আমি অ্যানালজি দিয়েছিলাম খুব ব্রিফলি, কারণ এটা নিয়ে তো ঘন্টার পর ঘন্টা। আমি আপনাদের রেফার করেছিলাম গৌরাঙ্গ প্রভুর, আইআইটি থেকে, খুবই মানে মানে একজন স্বনামধন্য স্টুডেন্ট আইআইটির, এবং তার অনেকগুলো অনেক সুন্দর 1.5 ঘন্টার মধ্যে এটার উপর একটা সুন্দর একটা টক আছে পুরো রিসার্চ অনুযায়ী, এবং সবকিছু নিয়ে। তা অতটা সময় আমাদের হাতে নেই যে ওটা নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু ব্রিফলি টাচ করছি। যখন কেউ ননভেজ কনজিউম করে, অ্যাকচুয়ালি একটা ভেজিটেরিয়ান, একটা অ্যানিমেলকে কিল করা মানে 20 টাইমস, মানে একটা মানুষকে ভেজিটেরিয়ান ফুডের উপর সে 20 দিন 20 দিন সার্ভাইভ করতে পারে যদি সে এক বেলায় সে যতটুকু মিট কনজিউম করে, কারণ ওই মিটটুকু হতে 20 টাইমস মোর ভেজিটেরিয়ান ওই অ্যানিমালটাকে কনজিউম করতে হয়। তো এখন অনেকে বলতে পারে না আমাদের তো ফার্মে তৈরি হয়, এখন তো ফার্মে অনেক ওষুধ টষুধ দিয়ে, তাহলে বুঝতেই পারছি আমি তো পয়জন খাচ্ছি, তাই না? আমি তো স্বাভাবিক জিনিস যেটা ভাবছি সেটা চোখে দেখছি না। এটা অ্যাকচুয়ালি শরীর মনের জন্য প্রচন্ড প্রচন্ড খারাপ। শরীর মনের জন্য প্রচন্ড খারাপ। আচ্ছা, তো আমরা দেখলাম ডোন্টসটা কি। আমরা ভক্তি পথে ডোন্টস মানে ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, মনে থাকবে সবার এটা, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, সেটা হচ্ছে ডোন্টস মানে কি করব না, সেটা আমরা আলোচনা করলাম। হ্যাঁ, 4 নিয়মের পালন। ডুসটা কি, মানে ভক্তি অনুকূল মাত্র কার্যেরও শিকার, মানে ডুসটা কি, আমরা কি কি করবো, এ বি সি ডি আমরা একটু একটু আলোচনা করলাম, ঠিক আছে। এবার আসি খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমরা ডুস জানলাম, ডোন্টস জানলাম। আপনাদের কারো কারো মনের মধ্যে হয়তো আছে বা পূর্বে এসছে, বা এটা তো জানা খুব ইম্পর্টেন্ট, তাই না? ডোন্টস জানলাম কি করব না, ডুস জানলাম কি করব, কেমন করে করব, হাউ, তাই না? খুব ইম্পর্টেন্ট না? বুঝলাম এটা করব না, বুঝলাম এটা করব। এবার আমার জানতে খুব ইচ্ছা করে বা আমার জানার খুব দরকার, করবটা কিভাবে? ভালো তো বুঝলাম, করা উচিত বুঝলাম, যা অবস্থা, আমার ওয়াইফ যা ঝামেলা করে, আমার হাসব্যান্ড বা যা ঝামেলা করে, বা আমার ছেলে মেয়ে যা ঝামেলা করে, বুঝতেই চায় না, মানতেই চায় না, বা আমি যেই শারীরিক কন্ডিশনে আছি, বা আমার যে কাজের নেচার, আমাকে বাইরে বাইরে থাকতে, নানা রকম জিনিস, তাই না? সিম্পল ফর্মুলা। আবার আমরা ডুজ আর ডোন্টস এ কটা কটা পয়েন্ট আলোচনা করেছি, ডোন্টস কি বলেছি, 4টে, তাই না? 4টে, 4 নিয়মের পালন 4টে। ডুজ এ কি বলেছি, 4টে, 1 2 3 4 এবিসিডি। আবার আমরা যাতে মনে রাখতে পারি, আমাদের মাইন্ড তো আমাদের ঠিক মতো কোঅপারেট করে না, এই জন্য আমি ঠিক 4 এর ফর্মুলা,
গৌরাঙ্গ কুঠির 4 ফর্মুলা, আপনারা মনে রাখবেন এটা। গৌরাঙ্গ কুঠির 4 ফর্মুলা, সব 4 দিয়ে, যাতে 4 এর মধ্যে আমাদের মাইন্ডটা সেট করতে পারে। 1 2 3 4 4টে পায়া হলে একটা টেবিল খুব ভালো সুন্দর দাঁড়ায়, তাই না? 4 চাকার যদি গাড়ি হয় সেটাই দূরপাল্লা যেতে পারে, কারণ 3 চাকার কোনো গাড়ি অনেক দূরে যায় না, তাই না? অটো রিক্সা বা রিক্সা বেশি দূর যায় না শর্ট ডিস্টেন্সের জন্য। তো 4 পায়া দরকার। হুম? তো 4 নিয়মের পালন, ABCD কি করব, এইবার আমরা জানবো কেমন করে করব, হাউ, এটাও 4, 1 2 3 4। আপনারা চাইলে লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি দেখছি অনেকেই নোট করছেন, খুব ভালো। আচ্ছা, বা মনের মধ্যে পুরো বসিয়ে নেন যাতে রিপিট করতে পারেন সারাদিনে। হুম? তা 4টা কিভাবে করব? ফার্স্ট, নাম্বার 1, যেটা আমরা সবাই করছি এবং তার জন্যই আমরা আজকে এই জায়গায় এসেছি, লিসেনিং। ফার্স্ট নাম্বার 1, লিসেনিং, শুনতে হবে। লিসেনিং মানে যে ক্রিকেটের গল্প শোনা না, হ্যাঁ? আমাদের নরেন্দ্র মোদীর কি করা উচিত, ডোনাল্ড ট্রাম্পের কি অবস্থা, এগুলো না। লিসেনিং মানে কৃষ্ণ কথা শোনা, গৌর কথা শোনা, কৃষ্ণ কথা শোনা ফ্রম আ রাইট পারসন, বোনাফাইড পারসন, মানে গুরু পরম্পরা সূত্রে। কারণ কি গুরু পরম্পরা সূত্রটা ইম্পর্টেন্ট। কারণ যদি আমাদের গুরু পরম্পরা শুদ্ধ ভক্তের সান্নিধ্য না নেই, তাহলে গড়বড় হয়ে যাবে। গড়বড় হয়ে যাবে, কারণ এটা বিকৃত হয়ে যাবে। আমার মনে হয়, ইন মাই ওপিনিয়ন, এবার যার ওপিনিয়ন সে তো নিজেই পলিউটেড। এই জন্য আমাদের শিল প্রভুপাদের আশ্রয় নিতে হবে। আমরা যে গ্রন্থের আশ্রয় নিয়ে ইসকনে, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, বা যাকে বলা হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ভাবনার অমৃত, দেখুন কত সুন্দর। আমাদের মেইন প্রবলেমটা আমাদের ভাবনায়, তো ভাবনার অমৃত, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। নো হাঙ্কি পাঙ্কি, মানে যাকে বলে এদিক ওদিক যাওয়া না, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, গড কনসাসনেস না, কৃষ্ণ কনসাসনেস। কারণ আমরা জানি সে কে, সেই গড, যাকে কেউ আল্লাহ বলে, যাকে কেউ গড বলে, জিসাসকে বলে সান অফ গড। তা সান অফ গডটা, গডটা কে, তাই না? কৃষ্ণ। আমাদের সেই ফর্মটা রিভিল হয়েছে কোনো কারণে, আমাদের স্ক্রিপচারে আছে, এবং আমাদের সৌভাগ্য হয়েছে, যে কারণেই হয়, যে স্বীকৃতির কারণেই হোক, হ্যাঁ, শুদ্ধ ভক্তের সান্নিধ্যে সৌভাগ্য হয়ে যায়। কোনোদিন আপনারা আজ পর্যন্ত যদি দেখেন, আমাকে কাইন্ডলি জানাবেন, কোনোদিন আমাদের কোনো আচার্য বর্গ আজ পর্যন্ত কোনো ধর্মকে, কোনো জিনিসকে নিন্দা করেছে, মানে বলেছে যে না এটা রং, মানে কেউ কোনো ভাবে 5 এ, ক্লাস 5 এ পড়া কি রং? না। কিন্তু 5 আর 12 তো এক না, তাই না? ক্লাস 12 আর 5 এক না, তাই না? আবার যখন কেউ গ্র্যাজুয়েশন পড়তেছে সেটাও এক না। অবশ্যই বুঝতে হবে গ্র্যাজুয়েশন লেভেলটা আলাদা, মাস্টার ডিগ্রির লেভেলটা আলাদা, আবার ক্লাস 8 এর লেভেলটা আলাদা। কিন্তু তার মানে এই না যে ক্লাস 8 রং। কিন্তু সেই অডিয়েন্সকে, সেই স্টুডেন্ট গুলোকে আস্তে আস্তে যদি আমি উন্নত করতে চাই, তাহলে আমাকে ক্লাস 8 এর এডুকেশনটা দিতে হবে ভালো করে, তাই না? তো সেম থিং লাইক দ্যাট, বিভিন্ন ধর্মগ্রন্থে একই কথা বলা হয়েছে। নাহলে কি আমরা বুঝতে পারি না? কোন ধর্মে বলা হয়েছে দয়া খুব খারাপ জিনিস, মায়া মমতা তো একদম খারাপ, দান তো করবেই না। সব ধর্মে দানের কথা বলা হয়েছে, সব ধর্মে বলছে ভালোবাসো। কিন্তু আমাদের যেহেতু রাইট টিচার নেই, ইভেন যদি সনাতন ধর্মাবলম্বী কেউ হয়, যদি পরম্পরা মিস হয়ে যায়, এই আমার মনে হয় এই যে খাইয়া মাগুর মাছের ঝোল, শুইয়া যুবতীর কোল, চাঁদ বদনে হরি হরি বল, ঠিক সেরকম। হুম? তারা নিজেরা একটু করে মতামত দেয়া শুরু করে, তখন পলিউটেড হয়ে যায়। তো এটা খুব ইম্পোর্টেন্ট। অ্যাকচুয়ালি কোন জিনিস রং না। না ইসলাম রং, কারণ ইসলামের অডিয়েন্স আলাদা, ইসলামের ব্যাকগ্রাউন্ড আলাদা, ইসলামের লেভেলটা আলাদা। কিন্তু কখনোই রং নয়, কখনোই ভুল নয়। না খ্রিস্টান ধর্ম রং, এগুলো একেকটা স্টেজ, একই লক্ষ্যে পৌঁছানোর জন্য। যেমন আপনাদের সবার মনে পড়বে, আমরা আলোচনা করেছিলাম যে একটা লোক স্মোক করে, তাকে স্মোকিং ছাড়ানোর জন্য ডাক্তার কাউকে বলছে তুমি একটা খাও, কাউকে বলছে তুমি রবিবার খাও। হ্যাঁ? সেই একই ডাক্তার বিভিন্ন জায়গায় দেখা করেছে। কাউকে বলছে তুমি একদম ছেড়ে দাও। আরেকজনকে বলছে যে খায় তার কাছেও যাবে না। যে স্মোকিং করে তার। ব্যাপারটা কি? যে যাদের ব্যাকগ্রাউন্ড আলাদা, যে ২-১ টা করে তাকে এই কথা বলাটা সাজে। আর যে ১০ টা করে প্রতিদিন খায় তাকে যদি বলে তুমি একটাও খেও না, ওই ডাক্তারকেই পছন্দ করবে না, উল্টো ডাক্তারেরই নিন্দা করবে। তাই না? তাকে ধরে রাখার জন্য এই জিনিসটার দরকার হয়। আমি কি বোঝাতে পারছি এই বেসিক কনসেপ্টটা? এটা কিন্তু খুব সহজ কনসেপ্ট। কিন্তু যেহেতু আমরা রাইট পরম্পরায় বুঝিনি, এজন্য অনেক এলোমেলো। বহু বছর আমার নিজেরও এলোমেলো ছিল। এইজন্যই তো আপনাদের সাথে শেয়ার করা। এলোমেলো ছিল। মানে কি হয়, এটা কেন? ভগবান যদি এক হবে এত ধর্মের সৃষ্টি করল কেন? এইসব বোকা প্রশ্ন। আর বোকা প্রশ্নে নিজেই টিচার হয়ে বসে আছি। আমরা যদি ইঞ্জিনিয়ার হতে যাই, আমরা কি নিজে ইঞ্জিনিয়ার হতে পারি? ডাক্তার হতে পারি?
হ্যাঁ, আমরা গ্র্যাজুয়েট নিজেই হয়ে যেতে পারি? আমাদের তো এক জায়গায় যেতে হয়, তাই না? সেটা কি স্পিরিচুয়াল লাইফ এর ক্ষেত্রে প্রযোজ্য নয়? আমরা যদি রাইট পারসন এর কাছে অ্যাপ্রোচ না করি, তাই না? তাহলে কেমন করে জানবো? তো অ্যাকচুয়ালি তাই। প্রত্যেকটা হচ্ছে অথেন্টিক, এর মধ্যে কোনো ভুল নেই, কিন্তু অডিয়েন্স অনুযায়ী। তো আবার ফিরে আসি আমরা হাউ পার্টে। তো আমরা ডোনটস আলোচনা করেছি, ডুজ আলোচনা করেছি, এবার কিভাবে করব? ফার্স্ট হচ্ছে লিসেনিং। লিসেনিং ফ্রম রাইট পরম্পরা, খুব ভেরি ইম্পোর্টেন্ট, অ্যান্ড রাইট টপিক। রাইট পরম্পরা, রাইট পারসন, রাইট টপিক। যদি আমরা একদম সাদা বাংলায় বুঝতে চাই, রাইট পারসন এর কাছ থেকে শুনবো রাইট টপিক নিয়ে। আবার শুধু রাইট টপিক শুনলে রং পারসন হবে না কিন্তু। রাইট টপিক, রাইট পারসন। তো একজন বোনাফাইড পারসন, সেই পারসনকে আমরা জাজ করতে পারি। সে নিজেকে ক্লেম করছে অ্যাকচুয়ালি আমি হচ্ছেন আ অমুক, আমি হচ্ছেন তমুক। আমি ভগবানের অনেক বড় ভক্ত। আমি একজন বৈষ্ণব। তাকে আমরা জাজ করতে পারি। সে কি বলছে, সে কি করছে, তার জীবনযাত্রা। তাকে আমরা স্টাডি করতে পারি ইফ রিকোয়ার্ড দেন মান্থস অ্যান্ড মান্থস। যদি আমি কনভিন্স না হই ইয়ার আফটার ইয়ার, ততক্ষণ কনভিন্স না হচ্ছি, তারপরে আমাকে একজন বোনাফাইড গুরুকে বেছে নেওয়া উচিত বা মনে অ্যাকসেপ্ট করা উচিত। যেরকম আপনাদের সবার ক্ষেত্রে, আমাদের সবার ক্ষেত্রে হচ্ছেন শ্রী ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। কারো যদি কনফিউশন থাকে প্রভুপাদ নিয়ে, আমি এখনো কনভিন্স নই, তাহলে প্রভুপাদকে জানা উচিত। তো প্রভুপাদকে জানার পরে তখন প্রভুপাদের আশীর্বাদ রূপে আমরা কোন বর্তমান গুরুবর্গবৃন্দকে তার করুণা পেতে পারি। কারণ এটা প্রভুপাদেরই করুণা। আর প্রভুপাদের করুণা কোথা থেকে আসছে? ভগবানের কাছ থেকে। কারণ তিনি পরম্পরা ধারক এবং বাহক। তাই না? শিল প্রভুপাদ। আর কেউ মনে করতে পারে, না, আমি শিল প্রভুপাদই থাকবো। শিল প্রভুপাদ আমি ভাবতে পারি, কিন্তু আমাকে সে একসেপ্ট করলো কিনা কেমন করে বুঝবো, তাই না? তো এইজন্য আমাদের বর্তমান যারা গুরুবর্গবৃন্দ এবং বোনাফাইড গুরুবর্গবৃন্দ, এমন না যে ইসকন থেকে কেউ এসে বলবে আমি দীক্ষা দিতে পারি। ইম্পসিবল। এটা পসিবল না। কে কতদিন আছে, ৩০ বছর আছে, কে কত জানে, কার কোন শাস্ত্র মুখস্থ তা না। পুরো একটা অথরাইজ একটা মানে ইনস্টিটিউশন। আমি গতকালকে একটা ইন্টারভিউ দেখছিলাম, যেটা আমাদের অনন্ত বিলাস প্রভু শেয়ার করেছেন। অপূর্ব ইন্টারভিউ। আপনারা না দেখলে দেখবেন মাস্ট। নীরজ প্রভু এবং নেহা মাতাজি, মানে মাধবা রক ব্যান্ডস এর। হ্যাঁ? তো ওদের ইন্টারভিউতে খুব ক্লিয়ার এটা, যে ওই ইন্টারভিউটা দেখার মতন ইন্টারভিউ। মানে অপূর্ব একটা ইন্টারভিউ। মানে আমার খুব ভালো লেগেছে। এত সরলভাবে এত সুন্দর করে বলা। তো এইটা খুব ইম্পোর্টেন্ট, যে আমরা রাইট পারসনটাকে কাছ থেকে আমরা এই মেসেজটা পাচ্ছি। তো ফার্স্ট হচ্ছে লিসেনিং। হাউ? লিসেনিং। এই লিসেনিং। আর দেখবেন আপনাদের জীবনে যতটুকু আস্বাদন আপনারা করেছেন ভক্তি জীবনের, প্রভুপাদ আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে, এই ফ্যামিলির মাধ্যমে, যেহেতু আমাদের সবারই শোনার আগ্রহ আছে, এই জন্যই এই কৃপাটা করেছে। জীবনে যতটুকু হোক। হুম? জাস্ট লিসেনিং, এটা হচ্ছে নাম্বার 1। কারণ ভক্তি ভক্তিতে অগ্রসর হওয়ার প্রেম, যে শুদ্ধ প্রেম, আনকন্ডিশনাল, হ্যাঁ, আনইন্টারাপ্টেড, অহৈতুকী, অপ্রতিহত, যেটা আমাদের অ্যাকচুয়াল গোল, রাধা কৃষ্ণের প্রতি আনকন্ডিশনাল, আনইন্টারাপ্টেড, অন্ন বিলাসিতা শূন্যম, অহেতুকী অপ্রতিহত যে ভালোবাসা, যে প্রেম জন্মাবে, তার মেন চাবিকাঠি কোথা থেকে শুরু হয় জানেন? প্রথম হচ্ছে শ্রদ্ধা। প্রথমে শ্রদ্ধা, তারপরে শুরু হয় সাধু সঙ্গ। শ্রদ্ধার থেকেই আমরা সাধু সঙ্গ পাই। এই যে আমরা এখানে যেখানে বসছি, আমরা একে অপরের সঙ্গ পাচ্ছি। এই সঙ্গটা আমরা পাই প্রথমে শ্রদ্ধা থেকে আসে। আপনার দেখবেন, অনেকে দেখবেন মন্দিরে গেলে প্রণাম করে না। দেখবেন আমাদের আশেপাশে আমাদের নিজের পরিবেশ পরিস্থিতিতে বা প্রণাম করলে ওই যে আপনাদের আগে যেটা দেখিয়েছিলাম, যে শর্টকাট প্রণাম, বা দেখে মনে প্রণাম। মাথাটা নিচুও করতে চায় না। কারণ নিজের প্রতি এত কনফিডেন্স। হ্যাঁ? কনফিডেন্স ভালো। কোথায় যে কনফিডেন্সটা ওভার কনফিডেন্স এ চলে যায় আমরা বুঝতে পারি না। এটা ডেঞ্জারাস জিনিস। শ্রদ্ধা তখনই আসবে যখন একটা মানুষ ভগবানের কাছে গিয়ে ভগবানের শ্রী বিগ্রহকে দেখে ভালোভাবে প্রণাম করতে পারবে। এটা তার ১ম নিদর্শন। যদি কেউ ভালো করে প্রণাম করতে না পারে, হ্যাঁ? তার হতে পারে তার ধ্যান ধারণা কিচ্ছু ঠিক নেই। তার জ্ঞান ঠিক নেই। কিন্তু তার শ্রদ্ধা যে আছে, এটা তার ১ম নিদর্শন। সে ভগবানের কাছে গিয়ে মাথা নিচু করে মাথা ঠেকিয়ে প্রণাম করবে। এটা খুব সুন্দর একটা। এটার জন্য কোনো কোয়ালিফিকেশন এর দরকার হয় না। এটার জন্য কোনো জায়গায় কিচ্ছু করার দরকার হয় না। লাগে কোনো কোয়ালিফিকেশন? না। কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। শুধু মাথা নত করে প্রণাম। হুম? সেটা হতে পারে আমার এইটা পছন্দ, ওইটা পছন্দ না, তাই না? আমি জগন্নাথের কাছে গিয়ে করি। আমি তুলসী মহারানীকে চিনি না। আমি তুলসী মহারানীকে প্রণাম করি না। কিন্তু আমি জগন্নাথের কথা শুনেছি, বা কৃষ্ণের কথা শুনেছি, বা শিল প্রভুপাদকে চিনি না। কিন্তু আমি ভগবানকে চিনি, ইত্যাদি। কিন্তু মাথা নত করে প্রণাম করা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস।
তো এই আবারও বলছি, ফার্স্ট হচ্ছে লিসেনিং। এই শ্রদ্ধার থেকেই আমাদের সাধু সঙ্গ মানে লিসেনিং শুরু হয়। ঠিক আছে? সেকেন্ড সেকেন্ড পার্ট যেটা সেটা আমাদের শুরু হয় হচ্ছে ইয়ের থেকে, যে সাধনা। কি আমাদের সাধনা? সাধনাতেই ফার্স্ট আসে হচ্ছে চ্যান্টিং, নাম্বার 1। এর থেকে বড় প্রেয়ার আর নেই। আমরা প্রার্থনা করি না? আমরা বলছি ভগবান শুদ্ধ ভক্তি দাও, বা আমরা বলছি ভগবান এটা দাও, ওটা দাও। আমি যেন সেবা করতে পারি। আমার ছেলেটা যেন একটু পজিটিভ হয়, আমার মেয়েটা যেন পজিটিভ হয়, আমার হাসব্যান্ডটা যেন পজিটিভ হয়, আমার বাবা যেন পজিটিভ হয়, হ্যাঁ? ভক্তি পথে, বা আমার যেন চাকরির পথে বাধাগুলো দূর হয়। যা কিছু ফার্স্ট প্রেয়ার হচ্ছে চ্যান্টিং। চ্যান্টিং ক্যান ডু মিরাকল। এইজন্য আবার রেফার করছি অনন্ত বিলাস প্রভু গতকাল যেটা শেয়ার করেছেন, ওটা খুবই সুন্দর একটা ইন্টারভিউ। আপনারা দেখবেন হিন্দিতে, যাদের হিন্দি বোঝেন। তো ওখানে বলছেন ওই নীরদ প্রভু খুব সুন্দর করে বলছেন তার 1 রাউন্ড চ্যান্টিং, এবং এই স্টোরিটা দেখার মতন। আমরা আরেকদিন আলোচনা করব। 1 রাউন্ড চ্যান্টিং, তারপরে ভগবানের সাথে নেগোসিয়েশন। কিন্তু এখানে খুব সুন্দর একটা পয়েন্ট। কেউ যদি 1 রাউন্ডও মালা জপ করে, 1 রাউন্ড, শুধু একটাই কন্ডিশন, যেন সেখানে অনেস্টিটা থাকে। অনেস্টিটা থাকে। এমন না হয় যেখানে অনেস্টি নেই। হ্যাঁ? মুখ দিয়ে শুধু আওয়াজ বের হচ্ছে, যাতে ওই 1 রাউন্ডে ওই 8 মিনিট সময়টাও যেন অনেস্টি, ডিগনিটি থাকে। ইন্টিগ্রিটি থাকে। হুম? তো একদম হৃদয়ের সাথে। সেটা খুব ইম্পোর্টেন্ট। তখনই যদি ভগবানের সাথে কথাবার্তা শুরু হয় যে আমার পক্ষে ঠিক আছে ১৬ মালা হয়তো এখন হয়নি, ঠিক আছে। ১ মালাই হলো, ২ মালাই হলো, ৪ মালাই হলো, সেখানে যেন অনেস্টিটা থাকে। আপনাদের যাদের মধ্যে আমি এটা দেখেছি, তাদের প্রোগ্রেসটা দেখে নিজেই আমি হতচকিত হয়ে গেছি। মানে অবশ্যই আমাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে, অবশ্যই আমাদের আশীর্বাদ আছে। কিন্তু এই অনেস্টিটা খুব ইম্পোর্টেন্ট। হ্যাঁ? তো একেকজনের মুড, মানে মোড অফ গুডনেস, মোড অফ প্যাশন, একেকজনের মোডটাও আলাদা, তাই না? গুণগুলোও আলাদা। এইটার উপরে ডিপেন্ড করে। কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে অনেস্টিটা দরকার। তো ফার্স্ট হচ্ছে লিসেনিং, সেকেন্ড টা হচ্ছে সাধনা। হাউ? কি করে করব? এই যে ডোন্টস টা বললাম, ডুস টা বললাম, কি করে করব? নাম্বার 1 হচ্ছে লিসেনিং। কৃষ্ণ কথা শোনা ফ্রম এ রাইট পারসন। ইম্পোর্টেন্ট। আচ্ছা। সেকেন্ড হচ্ছে সাধনা। সাধনার মধ্যেই, মানে সাধনা মানেই হচ্ছে শুধু আর কিছু না করলেও, যদি এক কথায় বলতে যাই, চ্যান্টিং, জপ। আর সাধনা মানে কি? এবার সাধনাটাকে যদি ত্বরান্বিত করতে যাই, আমি যদি একটু সিনসিয়ার হই, সিনসিয়ারিটি বলতে কি বোঝায়? কি বোঝায়? যে আমাকে ভোরবেলায় ওঠা, মানে সূর্যোদয়ের আগে ওঠা। ব্রহ্ম মুহূর্তটা, সময়টাকে কাজে লাগানো। কেন? আমরা কি যেকোনো মেডিকেল টেস্ট, ল তে পরীক্ষা দিতে, অ্যাডমিশন টেস্ট দিতে গেলে, ইঞ্জিনিয়ারিং টেস্ট দিতে গেলে আমাদের কত পরিশ্রম করতে হয়, তাই না? কোথাও একটা জায়গায় একটা চাকরিতে প্রমোশন পাবো, একটা জায়গায় হয়তো পোস্টিং হবে, তাই না? একটা প্রজেক্ট, কত ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। আমি সেদিনও একজন প্রভুকে শুনছিলাম যে সে রাত ২টো পর্যন্ত কাজ করেছে। তার পরের দিনও রাত ১০টা ১১টায় গিয়ে আমরা দেখি তখনও কাজ করে চলছে রাত ২টোর থেকে আইটিতে। তো এত কিছু করতে পারি। উনি অবশ্য, যদিও উনি খুব ভালো ভক্ত, ইনিশিয়েটেড ডিভোটি। তো এরকম সিচুয়েশন আসে আমাদের জীবনে। তার বোঝাই যাচ্ছে যে আমাদের অ্যাডমিশন টেস্টে আমরা ছেলে-মেয়েকে দেখেছি কত রকম চ্যালেঞ্জিং সিচুয়েশন এর মধ্যে দিয়ে যেতে হয়। কত তার ডেডিকেশন এর দরকার হয়। তো আমরা কি এই জায়গাটাকে এত লাইটলি নেব? নেওয়া উচিত না একটু সিনসিয়ারলি? যদি ব্রহ্ম মুহূর্তে উঠে আমরা একটু চেষ্টা করি, এন্ডেভার দেই, যার পরিস্থিতি অনুযায়ী। এমন না হয়তো ১ম দিন হবে না। হয়তো এটা নিয়ে স্ট্রাগল করতে হচ্ছে। সেটা যে যার পরিস্থিতি অনুযায়ী, তাই না? তার শরীর অনুযায়ী, তার পরিস্থিতি অনুযায়ী। কিন্তু প্রার্থনা থাকবে, এটা বুঝতে হবে যে এটা আমাকে করতে হবে। তো ব্রহ্ম মুহূর্তে উঠে সাধনা কি? জপ। হুম? তো এই সাধনার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে এই সকালের প্রেয়ার। হুম? এই যেমন আমাদের গুরু অষ্টকম নিয়ে আমরা আগে আলোচনা করেছি। যাদের মুখস্থ হয়নি, ঠিক আছে, তারা দেখে করতে পারেন। যাদের দেখে করতেও দ্বিধা, মানে হয়তো সময়ের জন্য হয় না বা পড়তে পারেন না, তারা এটা শুনতে পারেন চালিয়ে দিয়ে। যারা চালাতেও পারেন না, কোনো অসুবিধা নাই। হ্যাঁ? তারা গুরু বন্দনা করতে পারেন। হ্যাঁ? শ্রী গুরু চরণপদ্ম কেবলি ভকত সদ্ম। তাই না? বাঙালিদের তো এটা আরো ইজিলি হয়ে যায়, তাই না? এটা ২-৩ বার শুনলেই হয়ে যায়। বা এটাও আমরা করতে পারি। এই গুরু বন্দনা বা গুরুবাষ্টকম এটা করা, তুলসী মায়ের প্রেয়ার করা। তুলসী মাকে প্রণাম করা, প্রদক্ষিণ করা, আর যদি সময় থাকে তুলসী মায়ের আরতি করা। এটা খুব ইম্পোর্টেন্ট এই সাধনার অঙ্গ। আর একাদশী ব্রত করা। একাদশী মহান ব্রত। নট অনলি এটা মাধব তিথি, প্রতি মাসে ২ বার আসে। এটা একটা মহান ব্রত। এর পাওয়ার বলে শেষ করা যাবে না। মাধবের অতি প্রিয় এই একাদশী। আর অত্যন্ত পাওয়ারফুল। এই তুলসী মহারানী আর একাদশী। আমরা যদি এটার স্মরণে যাই, আমাদের জীবন দেখার মতন, মানে
ওই মানে কার্ভটা চোখে পড়ার মতন চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, তো এটা হচ্ছে সাধনা। তাহলে কি সাধনা মানে কি? মঙ্গল আরতি বা মং ব্রহ্ম মুহূর্তে উঠে চ্যান্টিং করা। যদি দেখা যাচ্ছে ব্রহ্ম মুহূর্তে হলো না তাই বলে চ্যান্টিং বাদ দেওয়া যাবে না। চ্যান্টিং কিন্তু করতে হবে। যার যতটুকু সম্ভব। হুম? কারো ২ মালা, কারো ১ মালা, কারো ১৬ মালা এবং আমাদের গোল থাকবে ন্যূনতম ১৬ মালা। কারণ আমাদের আচার্যরা বলেছেন তাদের ইনস্ট্রাকশন এর মধ্যে আশীর্বাদ লুকিয়ে আছে, মার্সি লুকিয়ে আছে। হ্যাঁ? আমরা ইনিশিয়েশন এর কথা যদি এখন নাও ভাবি, কারণ এটা এত একটা অথরাইজড পরম্পরা, ইনিশিয়েশনটা নাও আপনি ইনিশিয়েশন নেবেন? বাহ! আসুন, আসুন, আসুন। হ্যাঁ? এইটা একটা ফি হয়ে গেল। বসে পড়ো। তা না, এই পরম্পরাটা এত একটা সুন্দর পরম্পরা। এখানে আমাদের যোগ্যতা আগে প্রমাণ করতে হয় যে আমি ধরে রাখতে পারবো। এই কৃপাটা আমি ধরে রাখতে পারবো। একটু সময় লাগে। হ্যাঁ? কারো ৬ মাস, কারো ১ বছর, কারো ৬ বছর। আমি একজন সিনসিয়ার ডেভোটির বাড়িতে গেছিলাম, যার বাড়িতে গিয়ে আমরা দুজনে ইন্সপায়ার্ড হয়েছিলাম নিউ ইয়র্কে, এডিসনে, রাধানাথ মহারাজের ডিসাইপল। আমি দেখেছি তারা 6 ইয়ার্স নো ইনিশিয়েশন। কতভাবে তাদের ইনিশিয়েশন হয়। কিন্তু ৬ বছরের উপরে হয়ে গেছে। অপেক্ষা করেই আছে, করে আছে। কিন্তু এই ভক্তকে দেখে মানুষের লাইফ চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ইনিশিয়েশন ইস এ ফরমাল প্রসেস। কিন্তু তার জন্য যোগ্য হলে গুরু পরম্পরা, গুরু কৃপা, গুরু গৌরাঙ্গের কৃপা আপনি পাবেনই পাবেন এবং এই যোগ্যতা হলে কারো হতে পারে ৬ মাস, কারো ৬ বছর, এনি টাইম। হুম? কিন্তু ওটা হবেই। আল্টিমেটলি হবেই। তাতে কোনো সমস্যা নেই। আর আমরা বারবার বলছি কি দা গুরু না এ গুরু। কুকুর পোষে না এরকম আমরা গুরু পুষি না। আমরা হচ্ছে দা গুরু। একটা গুরু, গুরুর বাক্য এক, বডি ডিফারেন্ট থাকতে পারে। কারো কীর্তন ভালো লাগে সে হয়তো একজন মহারাজের প্রতি আকৃষ্ট হন। হ্যাঁ? কারো হয়তো পাওয়ারফুল পার্সোনালিটি পছন্দ হয়। কেউ আরেকজনের মহারাজের প্রতি আকৃষ্ট হন। তার প্রতি অ্যাপ্রোচ করেন। কারো ক্ষেত্রে কোন একটা মহারাজ ইজি অ্যাক্সেসিবল, তাই না? বিভিন্ন কারণ থাকে। কারো মনে হয় যে আমি নিজে রান্না করে খাওয়াবো। কোনো একদিন জীবনে একদিন। হ্যাঁ? বা কারো মনে হয় আমার কথা শুনতে ভালো লাগে। হ্যাঁ? ইনি খুব ভালো স্পিকার, আমাকে খুব অ্যাট্রাক্ট করে। তো এরকম বডি ডিফারেন্ট হতে পারে। কিন্তু দ্য গুরু যেমন আমাদের পরম্পরায় ভগবান কৃষ্ণের থেকে আসছেন, ভগবানের কৃষ্ণের কাছ থেকে আমাদের যে পরম্পরা, আমরা কোন পরম্পরায়? ব্রহ্মা মধ্য গৌড়ীয় সম্প্রদায়। আরো কোন ৩ টে অথরাইজড সম্প্রদায় আছে? রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায় আর কুমার সম্প্রদায়। ভগবান কৃষ্ণের কাছ থেকে যখন মা লক্ষ্মী এই জ্ঞান নিলেন, তখন এটা হচ্ছে শ্রী সম্প্রদায়। ভগবান কৃষ্ণের কাছ থেকে যখন ব্রহ্মা নিলেন, এটা হচ্ছে ব্রহ্মা মধ্য গৌড়ীয় সম্প্রদায়। যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন, সেই সম্প্রদায় আমরা। আরেকটা সম্প্রদায় কি? রুদ্র সম্প্রদায়। ভগবানের কাছ থেকে রুদ্র মানে শিবজি এটা ফার্স্ট গ্রহণ করলেন, তার সম্প্রদায়। আরেকটা হচ্ছে ৪ কুমার। ৪ কুমার যেই নলেজটা ভগবানের কাছ থেকে ডাইরেক্টলি পেলেন অ্যাজ ইট ইজ, সেই সম্প্রদায়। তার মধ্যে খুব প্রমিনেন্ট এবং খুব অ্যাক্টিভ বর্তমানে হয়তো গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা যে সবচেয়ে বেশি যে প্রমিনেন্ট এবং অ্যাক্টিভ সেটা হচ্ছে আমাদের গৌড়ীয় সম্প্রদায়। মানে ব্রহ্মা মধ্য গৌড়ীয় সম্প্রদায়, যে সম্প্রদায়ে আমরা আছি। এবং অধিকাংশ বাঙালিরা এটা সম্বন্ধে, এই কালচার সম্বন্ধে অভ্যস্ত। বিশেষ করে বাঙালিরা, ভারতবাসীরাই পুরো। তো এটা অনেক বেশি অ্যাক্টিভ। কিন্তু এই ৪ টে সম্প্রদায় কিন্তু অথেন্টিক। কিন্তু এছাড়া যা আছে সব হচ্ছে অপর সম্প্রদায়। এই সম্প্রদায়ের মধ্যে পড়ে না, আমি বলছি না, এটা আমার বক্তব্য না। কোন একজন আচার্য নিজে তৈরি করেননি। এটা শাস্ত্র বলছে, শ্রীমদ্ ভাগবতম বলছে। পৃথিবীতে ধর্ম নামে যা কিছু চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ ছলে। আর সবকিছুই হচ্ছে অপর সম্প্রদায়। বাট ইটস ওকে। আমরা আ এটা বুঝবো। তো গেল হচ্ছে তার মানে আমরা ১ম এ আলোচনা করলাম লিসেনিং, তারপর আলোচনা করলাম সাধনা। সাধনাটা খুব গুরুত্বপূর্ণ। হুম? যে বোনাফাইড পারসন এর কাছ থেকে আমরা এই মেসেজটা নেব। এই, এই ইনফরমেশনটা নেব, লিসেনিং টা করব। সাধনাটা হচ্ছে আমাদের চ্যান্টিং, জপ খুব ইম্পোর্টেন্ট যাতে আমাদের অনেস্টি থাকে এবং আমরা কাউকে নিয়ে কি করব না। সবার মনে আছে এটা? খুব ইম্পোর্টেন্ট পয়েন্ট। সিনসিয়ারিটি মানে। কাউকে নিয়ে রাইট। আর কেউ? ২ জন হাত তুলেছে। আর কেউ? সবার মনে আছে কিনা আমি দেখতে চাচ্ছি। মেক্সিমাম তো ক্যামেরা অফ। যাদের ক্যামেরা অন, হ্যাঁ, শম্পা মাতাজি, প্রমিত নৈরাঞ্জনা, অনন্ত বিলাস প্রভু, রাতুল প্রভু মনে নেই? কি করব না আমরা চ্যান্টিং এর সময়? যেটা মনে আছে। হ্যাঁ, আমরা করব না হচ্ছে কাউকে নিয়ে ক্রিটিসাইজ করব না। হ্যাঁ? হুম। অমানি না মানদেন। আমরা যদিও আমাদের আসছি, আমাদের আগামী মানে আগামী ২-১ টা সেশনের মধ্যে আমাদের এই সেশনটা হবে যে শ্রী শিষ্টাশ্রম নিয়ে। হ্যাঁ? সে অমানি না মানদেন। সেখানে 3rd প্যারাতে এটা আছে যে যে কি? ত্রিনাদপি শুনিচে না।
তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানবেন। ত্রিনাদপি শুনিছে না, তো বুঝতেই পারলাম তৃণের মতন। হ্যাঁ, ত্রিনাদপি শুনিছে না, তরোরপি সহিষ্ণু না, নিজেকে তৃণের মতন ক্ষুদ্র জ্ঞান করা করি আমরা। আমরাই তো সবার সেন্টার অফ অ্যাট্রাকশন হই, আমাদের সেরকম নেই। তররিবা সহিষ্ণু না বা তরোরপি সহিষ্ণু না মানে কি, তরু মানে গাছের মতো, তরু মানে গাছ, গাছের মতো নিজেকে নিজের সহিষ্ণু শক্তি, সহ্য শক্তি বাড়ানো। আমি সবাইকে মিউট করছি, সাইডে কোনো একটা নয়েজ আসছে। আচ্ছা আচ্ছা, তরোরপি সহিষ্ণু না অমানিনা মানদেন, এইটাই হচ্ছে চ্যালেঞ্জিং। কেউ কেউ আমাদের মধ্যে আছে যে যারা হচ্ছে মানদেন, অপরকে সম্মান দেই, কিন্তু অমানিনা, এই অমানিনা শব্দটার অর্থ হচ্ছে এই যে নিজেকে নিজে সম্মানের প্রত্যাশা না করে, নিজে মান শূন্য করে না, কিন্তু নিজের সম্মানের প্রত্যাশা না করে, অন্যের কাছ থেকে এক্সপেকটেশন না রেখে ও আমাকে দেখবে। আমরা কি করি, আমরা এই জন্য দুঃখী হই, এই জন্য আমাদের এত দুঃখ কষ্ট। তার কিন্তু এই কারণটা এই যে আমরা কি করি, রিমোট কন্ট্রোলটা অন্যের হাতে দিয়ে দিই। ও পরে আমাকে ভালোবাসবে, ও আমাকে এইভাবে দেখলো না, কি হাজবেন্ড, কি ওয়াইফ, কি ছেলে মেয়ে, কি বাবা মা, কি বন্ধু বান্ধব। হ্যাঁ, অমানি না মানে আমি অপরের কাছ থেকে এক্সপেক্ট করব না, কিন্তু অপরকে সম্মান প্রদর্শন করব। হ্যাঁ, অমানি না মানদে না। তো এই মুডটা আনার জন্য আমরা কি করব, ইনিশিয়ালি আমরা কি করব, সিনসিয়ারলি ব্রহ্ম মুহূর্তে বসে চ্যান্টিং করব, এক রাউন্ড করি সূর্যোদয়ের আগে উঠে স্নান করে। এটা প্র্যাকটিস, হয়তো প্রথম দিন আসবে না, কারো ছোট বাচ্চা আছে, কারো লাইফস্টাইলটা ডিফারেন্ট, কারো একটু সময় লাগবে, কিন্তু এই জায়গায় আমাদের আসতে হবে, এটা বুঝলেই হবে। প্রথমে আমাদের বুঝতে হবে, শুনতে হবে, শুনে মানতে হবে, মেনে এটাকে উপলব্ধি করতে হবে, প্রার্থনা করতে হবে, তারপরেই অ্যাপ্লাই হবে। সেই পুরো প্রসেসটা হতে পারে 24 আওয়ার্স। মানে আজকে আপনারা এটা বুঝলেন, অ্যাসিমিলেশন হয়ে গেল, কালকে থেকেই শুরু। এটাও হতে পারে, আবার হতে পারে 1-2 বছর লেগে গেছে। কিন্তু আমাদের না জানলে কি করে বুঝবো? না জানলে, না মানলে কি করে বুঝবো? সঠিকটা না জানলে। তো ব্রহ্ম মুহূর্তটা সাধনা, তার মানে চ্যান্টিং, এবং ওই সময় কারো নিয়ে নিন্দা করা না, এবং এটা এক্সপেক্ট করা যে আমি অনেক ক্ষুদ্র, আমাকে সহ্য শক্তি বাড়াতে হবে, এবং যা পরিস্থিতি আছে এর মধ্যে আমি এক রাউন্ড চ্যান্ট করতে পারছি, ঠিক আছে। কৃতজ্ঞতার সাথে, গ্র্যাটিটিউডের সাথে এই চ্যান্টিংটা করা। যতটুকু মন যায়, হ্যাঁ মনটা এদিক ওদিক চলে যাচ্ছে, অত বিভ্রান্ত হওয়ার কিছু নেই, কারণ কোটি কোটি জন্মের আমাদের অভ্যাস, মন তো এদিক ওদিক যাবেই, এটাই তো স্বাভাবিক। কিছুক্ষণ যে মনটা ঠিক আছে, এটার জন্যই ধন্যবাদ কৃষ্ণাকে, তুলসী মহারানীকে, গুরু গৌরাঙ্গকে। ঠিক আছে মন যাক, কিন্তু আমি আজ্ঞাটা পালন করছি, আমার যে ইনস্ট্রাকশনটা পরম্পরাক্রমে এসছে সেটা আমি ফলো করার চেষ্টা করছি। আমার যদি 4 মালার ভাউজ থাকে, মনে মনে ভাউজ নিয়েছি, আমি 16 মালার দিকে যাব। আবার কেউ আবার 4 মালা বা 2 মালাতে আটকে থাকবেন না, সেটাও কিন্তু ঠিক না। অনেকেই দেখেছি যে এরকম একটা মেন্টালিটি, না আমি 2 মালা করি, 2 মালা হয়ে গেছে, 4 মালা করছি। আমাদের প্রোগ্রেস করতে হবে, আমি আমার জীবনের উন্নতি চাই না, এটা বুঝতে হবে, এই গুরুত্বটা বুঝতে হবে, এই আর্জেন্সিটা ফিল করতে হবে। সুতরাং আমার পরিবেশ পরিস্থিতি সময় লাগতে পারে, রাতারাতি হবে না। হয়তো অনন্ত বিলাস প্রভু কি করে সেটা আমি পারছি না, কিন্তু আমাকে দেখতে হবে যে আমি কি করে আমার সিচুয়েশন ইমপ্রুভ করতে পারি, তাই না? হয়তো প্রমিত প্রভু কি করে সেটা রাতুল প্রভু পারছে না, রাতুল প্রভু কি করে সেটা প্রমিত প্রভু পারছে না, কিন্তু আমাদের দেখতে হবে যে আমরা আমাদের জায়গা থেকে কি করে নিজেকে ইমপ্রুভ করতে পারি, কারণ আমাদের লক্ষ্য স্থির, তাই না? তাহলে প্রথমে গেল লিসেনিং, সেকেন্ড হচ্ছে সাধনা, তারপরে নো ক্রিটিসাইজ, সিনসিয়ারলি চ্যান্টিং ব্রহ্ম মুহূর্তে, একাদশী ব্রত পালন, সাধনার মধ্যে এগুলো পড়ে। তুলসী মহারানীকে প্রণাম এবং প্রদক্ষিণ, এবং তুলসী প্রার্থনা খুব ইম্পর্টেন্ট, যদি সম্ভব নাও হয় সপ্তাহে অন্তত একদিন। নমো নমো তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো, এই অভিলাষ। অভিলাষী আমার অভিলাষ নমো জানাচ্ছি, নমো। আমার অভিলাষ জানাচ্ছি রাধা কৃষ্ণের সেবা পাবো। যে তোমার শরণ লয় তার আর বাঞ্ছা পূর্ণ বাঞ্ছা হয়। পূর্ণ হয়। তার মানে তোমার শরণ এত পাওয়ারফুল, হ্যাঁ, কৃপা করি করতারে বৃন্দাবনবাসী। হ্যাঁ, মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। এই প্রার্থনা অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা যদি প্রতিদিন নাও হয়, কাজ করতে করতেও করি, অসুবিধা কি? কোনো দিন এমন গেছে, আমি আমার আমার চ্যালেঞ্জ, কারণ নীরদ প্রভুর কালকে ইন্টারভিউটা দেখার পরে আমার খুব ভালো লেগেছে, কারণ আমি অনেক রিলেট করতে পেরেছি আমার জার্নিটা। মানে বিশেষ করে এই নির্দোষ প্রভু, হুম? নেহা মাতাজির হাসব্যান্ড, উনার যে জার্নিটা, সেটার সাথে আমি গৌরাঙ্গীকে রাতে ঘুমানোর আগে শেয়ার করছিলাম যে এই যে বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে, বিভিন্ন ডিফারেন্ট স্ট্রাগল এর মধ্য দিয়ে আস্তে আস্তে বড় হয়ে ওঠা, এটা অ্যাকচুয়ালি কৃষ্ণের ব্লেসিং। আমি তখনও দোষ দেইনি কৃষ্ণাকে, আমি অজ্ঞানতা সদে হয়তো
কৃপার বশে সুকৃতির বলে আমি কখনো দোষ দেইনি। এই যে স্ট্রাগলটার মধ্যে দিয়ে আসতে হয়েছে, এক একজনের স্ট্রাগল এক এক রকম হয়। কারো ফাইন্যান্সিয়াল স্ট্রাগল, কারো সিচুয়েশনাল স্ট্রাগল, কারো মানে হেলথ নিয়ে স্ট্রাগল, তাই না? বিভিন্ন রকম স্ট্রাগল হয়। কিন্তু এটা দেখে আমার এত ভালো লেগেছে যে এই জার্নিটা অনেক কিছু দিয়ে দেয়। হুম? তো তুলসী মায়ের প্রেয়ার খুব গুরুত্বপূর্ণ। হুম? আমাদের সিনসিয়ার চ্যান্টিং খুব গুরুত্বপূর্ণ, একাদশী ব্রত খুব গুরুত্বপূর্ণ। আর ব্রহ্ম মুহূর্তে যদি এটা করা হয় উইথআউট ক্রিটিসাইজিং আদার্স, এটা মনে করি যে আমাদের নিজে সম্মানের প্রত্যাশা করব না। আমাদের কে, আপনারা একজন হাত তুলে দেখান যে আমাদের কে তাহলে দুঃখী করবে? I don't expect anything from you. টাফ, আমি মানছি। এটা খুব ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বাট ইফ আমরা যদি জানি যে দিস ইজ দ্য রাইট ওয়ে, আমরা যদি মানি, আমরা যদি বুঝি, আমাদের প্রার্থনা যদি এই হয়, আজ না হলে কাল, কাল না হলে পরশু আমরা সেখানে পৌঁছাবো। আমরা তো কম্পিটিশন করব না অন্যকে দেখে। আমি কম্পিটিশন করব আমি কি ছিলাম আর কি হলাম, তাই না? আমি কি ছিলাম আর কি হলাম, কি চেঞ্জ হচ্ছে। আর আমি ফিল করতে পারবো আনন্দটা। এই আনন্দটা এত বেশি, এটা কোনো কিছু দিয়ে হয় না। কোনো কিছু দিয়ে হয় না। পৃথিবীর যে কোনো কিছু আমাদের নশ্বর। প্রত্যেকটা জিনিস নশ্বর। শরীরটাও নশ্বর। এত সুন্দর শরীর। এই শরীরটাও নশ্বর। আমাদের প্রিয়জন যে যেখানে আছি, কারো, কারো কষ্ট লাগতে পারবে। এই আমি যখন দেহ রাখবো, আমাদের যখন দেহটা থেকে আমাদের আত্মা বেরিয়ে যাবে, যাকে কেউ বলে চেতনা, আত্মাটা যখন বেরিয়ে যাবে, যারা আরকি গীতা শাস্ত্র মানে না তারা বলে চেতনা। হোয়াটএভার। আত্মা যখন বেরিয়ে যাবে তখন যে শরীরটা পড়ে থাকবে ৩-৪ দিন হয়ে গেলে সবাই বলবে দুর্গন্ধ হয়ে গেছে বের করো। তাই না কি? এটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। প্রযোজ্য নয় কি? কত অ্যাটাচমেন্ট, কত রিলেশনশিপ। তার মানে কি এই মানে আমরা কেয়ার করব না? না! we have to perform very sincerely, হ্যাঁ? কিন্তু উইথআউট অ্যাটাচমেন্ট না, লাভ থাকবে। লাভ থাকবে, অ্যাফেকশন থাকবে। কিন্তু আমাদের অ্যাটাচমেন্ট যত কম হয় আমাদের ভালো। আর আমরা যদি এই মুডটা রাখতে পারি, অমানিনা মানদেন, সেলফলেস সার্ভিস, সার্ভিস অ্যাটিটিউড। আমার ঘরে আমার সন্তান দিয়েছে, আমার ঘরে আমার হাসব্যান্ড দিয়েছে বা ওয়াইফ দিয়েছে। হয়তো পারি না, এখন আমার সেই সংস্কারটা রয়ে গেছে। সেই সংস্কারের কারণে এমন হতে পারে যে, প্রভু আমার রাগ কন্ট্রোল হয় না, আমি রেগে যাই, হ্যাঁ? ইত্যাদি, ইত্যাদি। ঠিক আছে, সময় লাগবে। কিন্তু বুঝতে পেরে যদি আমি ওয়ার্ক আউট করা শুরু করি তবেই তো কাজটা হবে, তাই না? হতে পারে একজন রেগে যাচ্ছে এখনো হয় না। কিন্তু প্রত্যেককে আমরা যারা বুঝবো তাদের জীবন পরিবর্তন হবে। এটা বুঝবো যে এটা আমার কারণে হচ্ছে এই সিচুয়েশনটা, কিন্তু আমাকে সার্ভ করতে হবে উইথআউট এক্সপেক্টিং এনিথিং। এটাতে কৃষ্ণা খুশি হয়। কৃষ্ণাকে খুশি করার জন্য শুধু কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে, এই এসেন্সটা। কেন আমি ক্রিটিসাইজ করব না? বিকজ যখন আমি কাউকে নিয়ে ক্রিটিসাইজ করি, এক কথায় বোঝা যায় আমি বোঝাতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি উনার থেকে আমি বেটার। তাই নাকি? কারো যখন আমরা দোষ ধরি যে সে এই ব্যক্তি এভাবে কথা বলে বা এই কথাটা বলল বা দেখো কিরকম আচরণ করে বা দেখো চুরি করে বা দেখো, তার মানে আমি বলতে চাচ্ছি আমার প্রাউড, আমি এই ব্যাপারটায় প্রাউড যে আমি করি না। দেখো ওর ওর এটা খারাপ, আমার এটা না। তো এটা খুব ইম্পোর্টেন্ট পয়েন্ট। ব্রহ্ম মুহূর্তে উঠে কারো সমালোচনা না করে আমরা নিষ্ঠার সাথে, একাগ্রতার সাথে মনটাকে স্থির করে যতটুকু পারি চ্যান্টিং করা, একাদশীর ব্রত পালন করা, তুলসী মাকে প্রণাম করা, তুলসী প্রদক্ষিণ করা। হ্যাঁ? আর গুরু বা অষ্টকম বা গুরু বন্দনা করা। যতটুকু প্রয়োজন। এর মধ্যে যদি দেখা যায় না প্রভু এত কিছু তো আমার দ্বারা সম্ভব না। ওকে, তাহলে ব্রহ্ম মুহূর্তে উঠে শুধু সিনসিয়ারলি আমরা চ্যান্টিং করার চেষ্টা করি। ধাপে, ধাপে। এক, তাই না? একবারে কি আমরা কেউ ক্লাস 12 এ অ্যাডমিশন নেই? নেই না তো। তাই না? আমাদের জায়গাটা বুঝতে হবে। আমাদের বুঝতে হবে আমাদের গন্তব্য কি, সে ধাপে, ধাপে এগোতে হবে। ওকে, গেল। কটা হলো? ১ম এ লিসেনিং, তারপর সাধনা। হুম? লিসেনিং, সাধনা। তারপরে খুব ইম্পোর্টেন্ট পয়েন্ট হচ্ছে প্রসাদ। ভেরি ইম্পোর্টেন্ট। মহাপ্রসাদে গোবিন্দে, নামে ব্রাহ্মণে বৈষ্ণবে। মহাপ্রসাদে গোবিন্দে, নামে ব্রাহ্মণে বৈষ্ণবে। তাই না? এই প্রণাম মন্ত্রটা যখন আমরা করি, আমরা কি করি? এটা করি। এটার মানে কি? হ্যাঁ? এটার মানে হচ্ছে মহাপ্রসাদ। প্রসাদটা খুব ইম্পোর্টেন্ট। তো মহাপ্রসাদে গোবিন্দে। আমাদের বিশ্বাস নমে ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতন রাজন বিশ্বাস নৈব জায়াতে। আমাদের যেন বিশ্বাস, ফেইথ থাকে এই ৫ টা জিনিসের উপর। কি, কি? মহাপ্রসাদে, নাম্বার 1 প্রসাদ। আহার শুদ্ধ, সত্য শুদ্ধ, তাই না? মহাপ্রসাদে গোবিন্দে, গোবিন্দের প্রতি। নামে মানে নামের প্রতি। ব্রাহ্মণে এবং বৈষ্ণবের প্রতি। এই ৫ টা জিনিসের প্রতি আমাদের যেন রুচি থাকে, আমাদের যেন নিষ্ঠা থাকে, আমাদের যেন মতি থাকে। মহাপ্রসাদে গোবিন্দে, নামে ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যাবতন রাজন বিশ্বাস নৈব জায়াতে।
বলছে শরীর ও অবিদ্যা জাল, জরেন্দ্রিয় তাহে কাল। আমাদের যে ইন্দ্রিয়গুলো তার মধ্যে বড় যন্ত্রণার সৃষ্টি করে, তাই না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মস্ত, মাশ্চর্য ইন্দ্রিয়, হ্যাঁ? জরেন্দ্রিয় তাহে কাল। জিভে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বাবতী, এটা ডেঞ্জারাস জিনিস। এই লালসা। জিহ্বের লালসে যে ইতিউতি ধায়, শিষ্ণুদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তো এই জন্য এই আহারটাকে নিয়ন্ত্রণ করা খুব দরকার, এই জিহ্বাটাকে। এটা কি দিয়ে করা যাবে? আমাদের কি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো? বনে জঙ্গলে কি থাকবো? না, খাবো, ভালো, ভালো জিনিস খাবো। ভালো, ভালো জিনিস খাবো। সব ভালো, ভালো জিনিস খাবো। কোনো অন্যায় না করে, যা শাস্ত্রে আমাদের নির্দেশ খেতে নিষেধ করেছে, গ্রস পাপ হয়, বড়, বড় পাপ হয়, সেটাকে এভয়েড করে সব খাবো। বিরিয়ানি খাবো, জ্যাকফ্রুট দিয়ে বিরিয়ানি করবো, ছোলা বাটুরা খাবো, পিজ্জা খাবো, পাস্তা খাবো, হ্যাঁ? চাইনিজ খাবো, ইন্দো খাবো, যত রকমের ৫৬ ভোগে খাবো, কোনো অসুবিধা নেই। যত রকমের বাঙালি আইটেম আমার থেকে আপনারা ভালো জানেন। সমস্ত দিয়ে খাবো। ভগবানকে নিবেদন করে খাবো। ভোগ অফার করে খাবো। তাহলে কি করতে হয়? এই প্রসাদের ক্ষেত্রে ভোগ প্রিপারেশন, তাই না? তার মানে গৃহকর্তা তিনি বাজার করে আনবেন। কৃষ্ণ সেবা, এটাকেই বলে সেবা। সেবা মানে কি অন্য কিছু? সেবা কৃষ্ণ ভাবনামৃত, খুবই সোজা, খুবই সোজা। বাজার করে নিয়ে আসলো, যেটা দিয়ে তার গৃহিণী রান্না করবে আর রান্না করে ভগবানকে লাগাবে। সে সেদ্ধ ভাতই দিক আর দই ভাতই দিক, হ্যাঁ? কার্ড রাইসই দিক আর সাম্বার, ইডলি সাম্বার, ধোসাই দিক, যাই দিক। এই যে নিবেদন করা হলো, এটা হচ্ছে অফার করা হলো ভোগ। তুমি প্রভু, তুমি আমাকে দিয়েছো এই শক্তি, তুমি আমাকে এই দিয়েছো খাবার, তোমাকে নিবেদন করলাম কৃতজ্ঞতা স্বরূপ। তুমি গ্রহণ করো। তো ভাবগ্রাহী জনার্দন এই ভাবটাকে, এই ইনগ্রিডিয়েন্টটাকে গ্রহণ করে। তখন এটা হয়ে যায় প্রসাদ। এই প্রসাদটা আমাদের গ্রহণ করা উচিত এবং সবাইকে খাওয়ানো উচিত। এটাও অনেকে প্রশ্ন করেন, আরে কি প্রসাদ খাওয়াবো? আমার ঘরের যা লোকজন, এ তো প্রসাদই বোঝে না। খালি উল্টোপাল্টা কথা বলে। এ তো একদম কৃষ্ণ বিমুখ। ঠিক আছে, ফলটা দিয়ে যদি ফল কেটে আমরা দেই, কেউ বলবে আমি আপেল খাবো না। কেউ বলবে আমি বেদানা খাবো না। কেউ বলবে আমি তরমুজ খাবো না। তাকে বলার দরকার নেই প্রসাদ। আস্তে, আস্তে চেঞ্জ হবে। আমার হয়তো মনে হচ্ছে, ইস! যদি অমুকের ছেলেকে দেখলাম কি সুন্দর, কি সুন্দর কথা শোনে। আমার ছেলেটা বা আমার হাসব্যান্ডটা অমুকের হাসব্যান্ডকে দেখলাম দুজনে একসাথে বসে কথা শোনে বা মন্দিরে যায় বা একসাথে ব্রত করছে। আমার হাসব্যান্ড শুনছে না বা আমার ওয়াইফ শুনছে না। করার দরকার নেই। প্রসাদ খেতে, খেতে, কারণ কি জানেন তো? এটা কেন হয়? প্রভু মাতাজি, আমি আপনাদের বলি, এটা হয় হচ্ছে আমাদের অবগুণের কারণে। আমরা অধৈর্য হয়ে যাই। অধৈর্য হয়ে যাই। যদি আমাদের ইচ্ছামত ২ সপ্তাহ বা ২ মাসে না হয়, আমরা মনে করি কাজ হচ্ছে না। ইস! কি হচ্ছে? আমার জীবনে কেন এমন হলো? আরে আমার জীবনে তো হওয়ারই কথা না। আমার হাতেও চ্যান্টিং ব্যাগ আসার কথা না। আমারও কৃষ্ণ নামে রুচি আসার কথা না। একাদশীর ব্রত করব, এ তো কল্পনার অতীত। চা কোনদিন ছাড়তে পারবো কল্পনার অতীত। এই কি পরম সৌভাগ্য নয়? হতে পারে আমার সন্তানের বা হতে পারে আমার হাসব্যান্ডের আর ২ বছর লাগবে বা ৪ বছর লাগবে বা এই জীবনে হলোই না। প্রসাদ তো গেছে। আমার যা করার তো করেছি। তাই না? আমার যেটুকু সার্ভ করার তো করেছি। দ্যাটস মাই ক্যাপাবিলিটি। ভগবান কখনো বলেননি সাধ্যের অতিক্রম করে তুমি কিছু করো। কিন্তু সাধ্যের মধ্যে। কিন্তু কেউ যদি বলে আমার সাধ্য কম, এইজন্য আমি নন-ভেজ খাই। কোনো মাপ নেই কিন্তু। এটার সাথে এটার কোনো যুক্তির মিল নেই। আমি যদি গাড়ি চালাতে জানি না, আমি যদি ড্রাইভ করি বা অন্য জায়গায় আমি গাড়ি চালিয়েছি, আমি এসে আমেরিকা বা লন্ডনে গাড়ি চালাচ্ছি, অ্যাক্সিডেন্ট করলাম বা রেড লাইট সিগন্যাল ব্রেক করলাম। পুলিশ আমাকে ধরল। আমি বললাম, "আমি সদ্য দেশ থেকে এসছি, বাংলাদেশ বা ইন্ডিয়া। এই দেখুন আমার ফ্লাইটের টিকিট। গতকালকে রাতে এসছি।" পুলিশ কি বলবে? "ওহহো! আপনি তো নিয়ম কানুন জানেন না আমাদের দেশের। ঠিক আছে, ঠিক আছে, আপনি যান।" একজনকে মেরেছেন, তাতে কি হয়েছে? আমাদের দেশের জনসংখ্যা অনেক আছে, আপনি যান। এরকম বলবে কখনো? এরকম পাগলের মতো কারো মনে হয়? আপনি রেড লাইট সিগন্যাল ব্রেক করেছেন, আপনাকে মাফ করে দিলাম। না, একটা গাড়িকেই তো ধাক্কা দিয়েছেন। এগুলো সব ম্যাটেরিয়াল থিং, কোন অসুবিধা নেই। বলবে? যেখানে জেলে নেয়ার হলে জেলে নেবে, ফাইন দেয়ার হলে ফাইন দেবে। এটা ম্যাটার করে না যে তুমি নিয়ম জানো না বা আমি নিয়ম জানি না, তাই না? নিয়ম জানাটা আমাদের কর্তব্য। সুতরাং এটা গ্রস সিন। এটা আমরা শিখিনি, কিন্তু এখন তো শিখছি। শিখিনি কেন? আমাদের ডেস্টিনেশন, আমরা এর আগের ক্লাসে যেটা নিয়ে আলোচনা করেছিলাম যে কি কারণে ডিজায়ার, কর্ম কি কারণে আমাদের ডেস্টিনেশন তৈরি হয়। কি, কি কারণে আমরা কি, কি নিয়ে আসি। মনে আছে আমরা কি, কি নিয়ে আসি মৃত্যুর পরে? হ্যাঁ? এক বডি থেকে আরেক বডিতে যাওয়ার সময় ৫ টা জিনিস সঙ্গে নিয়ে যাই, ক্যারি করি। স্বীকৃতি ছাড়া আমাদের পাপ পুণ্যের হিসাব, তাই না? হ্যাঁ? ৩ টে গুণের প্রভাব, ওগুলো নিয়ে ক্যারি করি। তো ওই ক্যারি করেই আমাকে আমার ডেস্টিনেশন ডিসাইড করা হয়েছে। এবং আমার কারণেই এই পরিবেশ পরিস্থিতি, তাই না? আমার জানা হয়নি। আমার বন্ধু-বান্ধব, শিক্ষক, আশেপাশের পরিবেশ আমাকে জানতে দেয়নি। এই কারণেই হয়েছে। তাদের কোনো দোষ নেই, দোষটা আমারই। এবার আমার কর্তব্য আমি কি করে তাদের হেল্প করতে পারি।
যাতে আমার পরবর্তী ডেস্টিনেশন ঠিক হয় এবং কৃষ্ণার প্রীতি সাধন করাই আমার উদ্দেশ্য। গুরু গৌরাঙ্গের প্রীতি সাধন করাই উদ্দেশ্য। সার্ভ করা, কোনো উইদাউট এক্সপেকটেশন। হ্যাঁ? তো এইটা হলো গেল। প্রথমে গেল হচ্ছে কি? প্রথমে গেল লিসেনিং। হাউ, হাউ পার্টে প্রথমে লিসেনিং, তারপরে হচ্ছে সাধনা, তারপরে হচ্ছে প্রসাদ। প্রসাদ খুব ইম্পর্টেন্ট জিনিস। তো যখনই এই প্রসাদ আমাদের পেটে পড়বে, তখনই আমাদের চেতনার আস্তে, আস্তে চেঞ্জ হওয়া শুরু করবে। হুম? যার যেরকম সময় লাগতে পারে সেটা আমাদের হাতে নাই। তারপরে আরেকটা কি জিনিস কি? ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা ওই ডুজেও করেছিলাম, এই হাউ এর মধ্যে এটাও খুব ইম্পর্টেন্ট। যেমন ডুজের মধ্যেও ছিল ABCD, নাম্বার 1 এ ছিল অ্যাসোসিয়েশন, আবার হাউ কি করে আমরা এটাকে মেইনটেইন করব সেটাও আবার অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন ইজ দ্য কি পয়েন্ট। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। হ্যাঁ। সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ, মথুরা বাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। ৬৪ যে অঙ্গ, তার মধ্যে এই ৫টা রূপ গোস্বামী আলাদা করে দিয়েছেন, যাতে আমরা মানে এটলিস্ট ফোকাস করতে পারি। খুব ইম্পর্টেন্ট। সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ, মথুরা বাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। তার মধ্যে আমরা এখন যেটা নিয়ে কথা বলছি সেটা সাধু সঙ্গ নাম্বার 1, খুব ইম্পর্টেন্ট। আমরা এই যে আজকে যে কথাগুলো শুনছি এত ব্যস্ততার মধ্যেও, আমি এক মাতাজিকে দেখতে পাচ্ছি, সে রান্না করতে, করতে কথা শুনছেন। কোন মাতাজি তার schedule ডিফার করে কথা শুনছেন। কেউ তার মন্দিরে বা ঘরের কোন কাজ বাদ দিয়ে কথা শুনছেন। কেউ অফিসের মিটিং বাদ দিয়ে, কেউ সারা দিনের মধ্যে, কেউ ধামে থেকে অন্য জিনিস বাদ দিয়ে কথা শুনছেন। দিস ইজ কল্ড সাধু সঙ্গ। তাহলে আমরা ধাম দর্শন করব কি করে যদি আমাদের চেতনা শুদ্ধি না হয়? চেতনা তো পলিউটেড। চোখ দিয়ে শুধু তাই দেখি যা দেখা যায়। চোখ দিয়ে কি ভগবানের দর্শন হয়? তাও তো ভগবান কত দয়ালু, সে বিগ্রহ ফর্মে আমাদের সামনে উপস্থিত হয়েছে যাতে আমরা সাক্ষাৎ শ্রীহরিকে দর্শন করতে পারি। তাই না? এটা ভগবানের করুণার ফল। অর্চ বিগ্রহ। তো এই অ্যাসোসিয়েশন ভেরি কি পয়েন্ট। তো অ্যাসোসিয়েশন আমরা কি করতে পারি? আমরা হোম প্রোগ্রাম, এই যে কথা শোনা, হ্যাঁ? আমরা সংকীর্তন, নট অনলি সব পরিবার মিলে, নিজের ঘরেও আমরা সংকীর্তন করব। ২ জন ফ্যামিলি থাকুক, হাসব্যান্ড ওয়াইফ বা বাবা-মা, বা সন্তানদের নিয়েও আমরা সংকীর্তন করতে পারি। কোন যন্ত্র নেই, আমি হয়তো করতাল বাজাতে পারি না, আমার কাছে খোল নেই। হাতে তালি দিয়ে হালকা সংকীর্তন করা, তাই না? যখন আমরা বেড়াতে যাব তখন আমরা ধাম দর্শনে গেলাম, তাই না? বেড়াতে তো সবার যেতে ইচ্ছে করে, ফ্যামিলি টাইম, তাই না? তো তখন ধাম দর্শনে গেলাম, তো এরকম করলাম। হ্যাঁ? টেম্পল ভিজিট, আমরা টেম্পলে যাব, ভগবানের দর্শন, শ্রী বিগ্রহের দর্শন করব, ভগবানের চরণামৃত গ্রহণ করব। তো এইগুলোকে বলে অ্যাসোসিয়েশন। তুলসী মহারানী, আমরা সকালের প্রার্থনাতে তুলসী মহারানীর অ্যাসোসিয়েশন পাচ্ছি না? হ্যাঁ? তো আমরা এই কথা, তো এই অ্যাসোসিয়েশন কি পয়েন্ট? তা ক্লিয়ার? তো হাউ পার্টটা ডুস, ডোন্টস, এবং এই যে ডুস অ্যান্ড ডোন্টস করব, কিভাবে করব সেটাও আমরা আলোচনা করলাম। এবার খুব ইম্পোর্টেন্ট দুটো আমরা আলোচনা করে শেষ করছি। আশা করি ১০ মিনিটের মধ্যেই ডান করতে পারবো। সেটা হচ্ছে গৃহস্থ আশ্রম এবং প্যারেন্টিং এর ৪টে। ওই যে বললাম গৌরাঙ্গ কুটির 4 রুলস, সবকিছু ৪। তো গৃহস্থ আশ্রম বা প্যারেন্টিং, হুম? গৌরাঙ্গ কুঠির এই ৪ রুলটা আপনার মাথায় বসিয়ে নেবেন। তো আজকে আমরা প্যারেন্টিং এ যাই। আজকে আমরা আমাদের গৃহস্থদের টাচ করতে পারবো কিনা জানি না। তো প্যারেন্টিং, শুধু প্যারেন্টিংটা আমরা টাচ করি। প্যারেন্টিং এর নাম্বার 1, বাচ্চাদের, বিশেষ করে এখানে অনেক ছোট বাচ্চাদের বাবা-মা রয়েছেন। এমন না যে আমরা সব অভিজ্ঞ হয়ে গেছি, আমরা সবাই শিখছি, ভুল করব, ভুল হবে। তার মধ্যেও যদি আমরা ঠিকটা জানি, গাইডেন্সটা ঠিক থাকে, গুরু সাধু শাস্ত্র অনুযায়ী আমরা ঠিকভাবে আমাদের বাচ্চাকে ঠিক করতে পারি। চেষ্টা করতে পারি। আ আমরা শুদ্ধ সংস্কারটা দিতে পারি। না হলে কি হবে? না হলে কি হবে? গিনি পিগ বানিয়ে ফেলবো। পড়াশোনা করো, চাকরি করো। চাকরিতে প্রেশার, এই তোমার জীবন। তাই না? আবার এই স্ট্রেসফুল লাইফটা আমাদের আসল লাইফের গোল না। আসল কি? বাচ্চাদের যদি আমরা কিছু শেখাতে চাই আমাদের নেক্সট জেনারেশনকে, তাহলে আমাদের কি করতে হবে? সেটা নিজেকে করতে হবে। কিছু বললে হবে না। আমি যদি কিছু বলি, হবে না। কিরকম? আমি কি কথা বলবো? অপরকে কিভাবে রেসপেক্ট দিচ্ছি, তাই না? তারপরে রিলেশনশিপটা কেমন? হাসব্যান্ড ওয়াইফ এর রিলেশনশিপটা, বাবা-মায়ের রিলেশনশিপটা কেমন? তাদের মধ্যে বোঝাপড়া কেমন? তারপর বিহেভিয়ার কেমন? আমাদের স্কেডিউলটা কেমন? রুটিনটা কেমন? হ্যাঁ? এলোমেলো রুটিন কিনা? উম ঘুম থেকে উঠছি সকাল ৮ টার সময়, তারপরে ফোন নিয়ে বসে গেলাম। এরকম রুটিন হলে বাচ্চাদেরও জীবন এলোমেলো হয়ে যাবে। সুতরাং রুটিনটা আমাদের খুব সুন্দর রাখা উচিত। রিলেশনশিপ, কথাবার্তা, ভদ্রতা, হুম? তারপর হচ্ছে অপরের প্রতি রেসপেক্ট, হ্যাঁ? এই জিনিসগুলো আমাদের ঠিক রাখা উচিত। খুব ইম্পোর্টেন্ট। তো এটা একটা নাম্বার 1, যে বাচ্চারা কিন্তু দেখে শেখে, বললে শোনে না।
যা দেখবে তাই শিখবে, অনেক ইজি ওয়েতে তারা লার্ন করে। আরেকটা জিনিস আমরা বলেছিলাম চাণক্য পণ্ডিতের নাম্বার 2, সেটা হচ্ছে 0 থেকে 6 ইয়ার্স পর্যন্ত আদর দেওয়া, তারপর 6 থেকে 15 পর্যন্ত তাদের শাসন করা, শাসন করা মানে বকে আর মেরে না, গাইড করা। হ্যাঁ? তারপরে 16 র পর থেকে তাদের বন্ধুর মতো আচরণ করা, তাদের সাথে কোঅপারেট করা, শেয়ার করা এবং তারা যাতে বুঝতে পারে, এবং সেটা কিন্তু এটা চাণক্য পণ্ডিতের, এবং চাণক্য পণ্ডিতের এটা শিল প্রভুপাদ বারবার কোট করেন, খুব ইম্পর্টেন্ট। এবং আমার প্রিয়, আমার ওয়ান অফ দ্য শিক্ষাগুরু অমোঘ লীলা প্রভু এটাকে নিয়ে খুব সুন্দর একটা সেমিনারও রেখেছেন, এবং ভক্তি রসামৃত মহারাজও তাই, এবং অনেক বিভিন্ন জায়গায় এইটাকে খুব হাইলাইট করা হয়, এই রুলসটা ফলো করা উচিত। আরেকটা পয়েন্ট হচ্ছে কি, বাচ্চাদের টাইম এবং অ্যাটেনশন দেয়া, যেটা আমরা অনেক সময় ভুল করি। বাবা-মা দুজনেই চাকরিতে লেগে যাই। ভাবি যে না আমার কেরিয়ার কি হবে, অমুক-তমুক, ড্যাম মানে কি যে ক্ষতি করছি আমরা জানি না। বাবা-মা দুজনেই চাকরি মেটেন। এমন হতে পারে যে পরিবারের জন্য দরকার, মাকে চাকরি করতে হচ্ছে। তখন মানে চেষ্টা করা উচিত স্কেডিউলটা যেন ফেভারেবল থাকে সংসারের জন্য। সেটা যদি না হয় তাহলে চেষ্টা করা উচিত যে একজনের রোজগারে কি চলছে সংসার? অ্যাকচুয়ালি এটাই উচিত, বৈদিকভাবে এটাই উচিত। মারা এডুকেটেড হতে পারে, সেটা অনেক অ্যাপ্রিশিয়েবল, মানে সেটাতে কোনো সমস্যা নেই। মারা হাইলি এডুকেটেড হবে, এটা খুব ভালো কথা। কিন্তু তারা যদি রোজগারের দিকে মন দেয় তাহলে বাচ্চাদের দিকে ফোকাস কমে যায়। কিন্তু কখনো, কখনো দেখা যায় যে কোনো কারণে, সিচুয়েশন তো একেকটা ফ্যামিলির একেক রকম থাকে। দেখা যায় দুজনকেই কাজ করতে হচ্ছে, বাধ্য, কোনো কারণে। স্ট্যাটাস হতে পারে, ফ্যামিলি সাপোর্ট করার ব্যাপার হতে পারে, অনেক রিজন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তারপরেও বের করা উচিত দুজনে মিলে আলোচনা করে যে কিভাবে আমরা টাইম অ্যান্ড অ্যাটেনশন দিতে পারি আমাদের বাচ্চাকে, যাকে সবচেয়ে ভালোবাসি, টাকার পাহাড় করে দিলাম ব্যাংকের অ্যাকাউন্টে, ১ মিনিট লাগে না ওটা চলে যেতে। হুম? হ্যাঁ, ওটা যার যতটুকু ক্যাপাসিটি ততটুকুই থাকবে। এ কথা মানি আর না মানি। পকেট যতটুকু তার বেশি ধরবে না। কোন না কোনভাবে চলে যাবে। সুতরাং টাইমটা দেয়া, টাইম এবং অ্যাটেনশন, তাদের কথা শোনা, তাদের সময় দেয়া, কোয়ালিটি টাইম। তো টাইম দেয়া কিরকম? তাদেরকে স্টোরি বলা, হ্যাঁ? তাদেরকে, তারপর হচ্ছে এই যখন আমরা টাইম দেব তাদের ইলেকট্রনিক ডিভাইস এর প্রতিও অ্যাট্রাকশন কমে যাবে। তারা বিভিন্ন এই আইপ্যাড নিয়ে সময় কাটানো, ফোন নিয়ে পড়ে থাকা, এগুলো হবে না। যেহেতু আমরা টাইম দিচ্ছি বাবা-মা হিসেবে। তাদের স্টোরি, গল্প বলা, তাদের আলাদা করে না শিখেই ভালো, ভালো গল্প বলা। ছোট্ট ধ্রুব মহারাজের গল্প, আরো কত গল্প আছে, রামচন্দ্রের গল্প। এগুলো অনেক সুন্দর লেসন আমরা দিতে পারি। এটাকে খুব কোয়ালিটি টাইম অ্যান্ড অ্যাটেনশন। লাস্ট, তো ৩ টে বললাম। ফার্স্ট কি বললাম? ফার্স্ট বললাম হচ্ছে যে যা দেখবে তাই শিখবে। সেকেন্ড হচ্ছে ওই এজ এর ব্যাপারটা মাথায় রাখা। যে এজ অনুযায়ী 0 থেকে 6 ইয়ার্স, 6 to 15 ইয়ার্স এবং 16 ইয়ার্স অনওয়ার্ডস বাচ্চাদের সাথে কিভাবে বিহেভ করতে হয়। থার্ড বললাম কোয়ালিটি টাইম অ্যান্ড অ্যাটেনশন। এবং ফোর্থ হচ্ছে বাচ্চাদের সাথে ফ্যামিলি টাইম কাটানো। ফ্যামিলি টাইম কি? ফ্যামিলি টাইম অ্যান্ড ট্যুর, ঘুরতে যাওয়া। কোথায় ঘুরতে যাব? হ্যাঁ? ডিজনিল্যান্ড যাওয়া বা কোনো জায়গায় পার্কে নিয়ে যাওয়া কোনো দোষের নাই। এগুলোর মধ্যে কোনো খারাপ কিছু নাই। কিন্তু আমরা চেষ্টা করব যতটা সম্ভব যে প্রতি বছরে একবার না হোক অল্টারনেট ইয়ারে যে যেখানেই আছেন, অন্তত প্রতি বছরের কাছে পিঠে কোথাও হলেও যে একটু ধাম দর্শন করা। যারা ভারতে আছেন তাদের জন্য তো অনেকই সুবিধা এটা। যে ধাম দর্শন করা। ধামে গিয়ে ২-৪ দিন কাটানো। অন্তত ২-৩ দিন, ২-৩ রাত কাটানো। ফ্যামিলির সাথে একসাথে বাচ্চাদের নিয়ে। ওরা দেখবে, ওরা এই সংস্কৃতিতে বড় হবে। দেখবে এটার মহিমা। ওই ধামের যে ধাম approach কাম। ধাম এর এত পাওয়ার, সে ধামের যে মহিমা, ওই জায়গার গুণে চেতনার পরিবর্তন হয়। যার হওয়ার না তাই হয়ে যায়। হুম? জগন্নাথপুরী, বৃন্দাবন ধাম, হ্যাঁ? কেউ অযোধ্যা যেতে পারেন, কুরুক্ষেত্রে যেতে পারেন, হ্যাঁ? মায়াপুর ধাম, শ্রী মায়াপুর নবদ্বীপ ধাম। তারপর যারা আমেরিকাতে আছেন তারা নিউ বৃন্দাবন, হ্যাঁ? যেকোনো অন্য সিটিতে গেলেও টেম্পল দর্শন করা, যদি অন্য সিটিতে যেতেই হয় দেখা যাচ্ছে যে কোনো একটা। তো এইটা হচ্ছে, তাই সবাই বুঝতে পারলেন এই ৪ টে জিনিস? ক্লিয়ার? আচ্ছা। তো প্যারেন্টিং এর এটা বললাম। তো আজকে এ পর্যন্তই। আজকে আমরা আর গৃহস্থ আশ্রমে যাচ্ছি না। তো শর্টকাটে একটু মনে করিয়ে দিই যে আমরা কি বলেছিলাম। হাসব্যান্ড ওয়াইফ এর রিলেশন এর ক্ষেত্রে মেইন জিনিস ৪ টে জিনিস দরকার। হাসব্যান্ড কি চায়? নাম্বার 2, ওয়াইফ কে কি দিতে হয়? মানে ওয়াইফ কি চায়, হাসব্যান্ড কি চায়? নাম্বার 3, হ্যাঁ? নাম্বার 3 হচ্ছে সেবা, দুজনে মিলে সেবা করা। আর নাম্বার 4 হচ্ছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। এটা ডেঞ্জারাস জিনিস। অ্যাঙ্গারটা তো আমাদের মধ্যে এমন বসে আছে, সবকটা জিনিসই লাস্ট, গ্রিড, এনভি, জেলাসি সবই বসে আছে। অ্যাঙ্গারটা হচ্ছে সবকিছুর একটা খুব বাজে কারণ। এখান থেকে সবকিছুর উৎস। একে অপরের সাথে বিহেভিয়ার নষ্ট হয়ে যায়। একজন এমন একটা কথা বলল, সেই কথা একদম সারা জীবন মনে থাকে। আপনি ভুলে গেছেন, সে ৫ বছর পরে আরেকজন ভোলেনি। ৭-৮ বছর আগে কি কথা বলেছিলেন। তো এটা ডেঞ্জারাস জিনিস, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। তো ১ম জিনিস হচ্ছে হাসব্যান্ড এর কি রিকোয়ারমেন্ট এটা বোঝা। ওয়াইফ কে বুঝতে হবে।
এবং ওয়াইফকে সেটা ফুলফিল করতে হবে। আর ওয়াইফের কি রিকোয়ারমেন্ট সেটা হাজব্যান্ডের বোঝা, হাজব্যান্ডকে ফুলফিল করতে হবে। থার্ড হচ্ছে কি, থার্ড হচ্ছে সেবা, দুজনে মিলে রেসপেক্ট অ্যান্ড সেবা, একে অপরের প্রতি রেসপেক্ট থাকবে এবং সেবা, দুজনে মিলে সেবা করা। সেবাটা কিন্তু নট নেসেসারি মন্দিরে গিয়ে সেবা, সেবাটা ঘরের সেবায় নিযুক্ত হওয়া। এই যে বললাম হাজব্যান্ড যদি রোজগার করে ফেভারেবল হয়ে বাজার করে দেয়, ওয়াইফ রান্না করে, কখনো হাজব্যান্ড নিবেদন করলো, ওয়াইফ নিবেদন করলো, হ্যাঁ? কখনো সবাই দুজনে মিলে প্রসাদটাকে অনার করলো। প্রসাদ কিন্তু ৪ টে পার্ট। প্রসাদের হচ্ছে প্রিপারেশন আমি যেটা বলেছিলাম, হ্যাঁ? হাউ করব কিভাবে ওখানে প্রসাদ বলছিলাম না? তো প্রসাদের ৪ টে পার্ট। প্রসাদ প্রিপারেশন, তারপর হচ্ছে ভোগা অফারিং অ্যান্ড প্রসাদ অনারম, মানে প্রসাদ গ্রহণ করা, অনার করা, খাওয়া না, প্রসাদ অনার করা। এর মধ্যে অনেক ডিফারেন্স। এনিওয়ে, তো এটার মধ্যে কি হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে একে অপরেরটা বোঝা, দুটো পয়েন্ট গেল। হাসব্যান্ড ওয়াইফ এরটা বুঝবে, ওয়াইফ হাসব্যান্ডেরটা বুঝবে। তারপরে দুজনে মিলে সেবা করা এবং অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, এই ৪ টে পয়েন্ট। তো ঠিক আছে? আমরা প্যারেন্টিং নিয়ে কথা বললাম ৪ টে পয়েন্ট। তারপরে গৃহস্থ আশ্রম নিয়ে ৪ টে পয়েন্ট বললাম, এটা বেসিক। তারপর আমরা বললাম ডুজ অ্যান্ড ডোন্টস এবং হাউ, কি করে করব এই ডুজ অ্যান্ড ডোন্টসটা, তাই না? আজকে ৫টা টপিক নিয়ে কথা বললাম, প্রত্যেকটাতে ৪ টে ৪ টে করে পয়েন্ট। তার মধ্যে তার মধ্যে যেটা আমরা এই গৃহস্থ আশ্রম আবার মনে করিয়ে দিই, যদিও আমরা গত ক্লাসে টাচ করেছিলাম, বলি যে হাসব্যান্ডের এক্সপেকটেশন কি? ৩ টে জিনিস একদম সামারি, হ্যাঁ? ওই যে ৬টা যে শাস্ত্র অনুযায়ী, নীতিশাস্ত্র অনুযায়ী আছে, যেটা খুব সুন্দর গৃহস্থ আশ্রমের ক্লাসে আলোচনা হয়েছিল, সেটাতে গেলে আমাদের মনে রাখতে পারবো না। কারণ আমরা একই ফ্রেমে, তাই না? আমরা সব গৃহস্থ, আমাদের মেন্টালিটি একই রকম। ওখানে করেনেষু মন্ত্রী, হ্যাঁ? ভোজনেষু মাতা, এটা আমরা ওই ফ্রেমটা ধরেও রাখতে পারবো না। ওখানে অনেক কনফিউশন থাকবে কারণ ওটা নীতিশাস্ত্রের কথা। একদম প্র্যাকটিক্যাল কথাই বলছি। আমরা প্র্যাকটিক্যাল সেন্সে আলোচনা করছি। কোন ৩ টে রিকোয়ারমেন্ট, হাসব্যান্ডকে কি জানতে হবে ওয়াইফ সম্বন্ধে, হ্যাঁ? তো ওয়াইফ জানবে হাসব্যান্ডের ৩ টে জিনিস মাস্ট দরকার। যদি সে রিয়েলি ওয়াইফ হাসব্যান্ডকে স্যাটিসফাই করতে চায় এবং ঘরের শান্তিটা মেইনটেইন করতে চায়, তাহলে ৩ টে জিনিস। যে হাসব্যান্ডকে অথরিটি দিতে হবে। হাসব্যান্ড উইল বি দ্য অথরিটি। মানে এর মানে এই না যে ওয়াইফ বুদ্ধিমতী হলে কোনো দোষ আছে, বুদ্ধিমতী হয়ে সে কোনো সুন্দর পরামর্শ দিতে পারবে না। অবশ্যই পরামর্শ দিতে পারবে, কিন্তু করেনেষু মন্ত্রী। মানে সেটা যেন লোকের সামনে না হয়, তাকে হাম্বল ওয়েতে সে যেন রিসিভ করতে পারে, হাসব্যান্ড যেন রিসিভ করতে পারে। যেন কর্তৃত্বটা হাসব্যান্ডেরই থাকে কিন্তু ওয়াইফ তাকে তাকে হেল্প করছে। এতে কোনো দোষ নেই। কিন্তু অথরিটি থাকবে হাসব্যান্ডের। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, কমফোর্ট। হাসব্যান্ডকে কমফোর্ট দিতে হবে। মানে কি কমফোর্ট? মানে কি ঘর ক্লিন রাখা, ভালো করে ভোগ অফার করে প্রসাদটা ঠিকমতো দেয়া। এমন কিছু ভগবানকে অফার করা যেটা হাসব্যান্ডেরও পছন্দ। এইটাকে বলে হচ্ছে কমফোর্ট। এবং কমফোর্টের আরেকটা দিক হচ্ছে যদি কারো ছোট বাচ্চা থাকে, সেই বাচ্চাদের সামলে নেওয়া যাতে হাসব্যান্ডের উপর প্রেশার না পড়ে। কাজের পরে এসে দেখা গেল বাচ্চার কে অনেক সামলাতে হচ্ছে। একটু হেল্প তো করবেই। এটা হাসব্যান্ডের কেয়ার অ্যাটিটিউড। আমরা আসছি হাসব্যান্ড কি করবে সেই টপিকে। কিন্তু মেইন দায়িত্বটা নিতে হবে ওয়াইফের। হ্যাঁ? হাসব্যান্ডের কমফোর্টটা দেখা, অথরিটি, কমফোর্ট আর সেন্স গ্র্যাটিফিকেশন। হ্যাঁ? এই সেন্স গ্র্যাটিফিকেশন এর মধ্যেও প্রসাদ পড়ে। হ্যাঁ? যাতে তার আহার এবং অন্যান্য যত প্রয়োজন আছে সেটাকে দেখাশোনা করা ওয়াইফের কর্তব্য। তো অথরিটি, কমফোর্ট অ্যান্ড সেন্স গ্র্যাটিফিকেশন, এটা ওয়াইফ খেয়াল রাখবে। যদি সে খুব সুন্দর গৃহস্থ জীবন যাপন করতে চায়, এটা খুব বেসিক একটা এসেন্স। এবার এবার হাসব্যান্ড কি খেয়াল রাখবে ওয়াইফের? কি রাখা উচিত? এবার আমরা সেই প্রসঙ্গে আসছি। এবার হাসব্যান্ডের কি খেয়াল রাখা উচিত ওয়াইফের ৩ টে জিনিস? লাভ, লাভ, কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। এই কেয়ার এর মধ্যে এই তোমার রান্নার দায়িত্ব, আমি কিন্তু বাসনে টাচ করব না তা না। যতটুকু পারা যায়, যেভাবে পারা যায় ওয়াইফকে হেল্প করা। যদি কারো বাচ্চা থাকে, যদি দেখা যাচ্ছে ওয়াইফের উপর চাপ পড়ছে, যেভাবে ওয়াইফের পাশে দাঁড়ানো সম্ভব, হুম, হ্যাঁ? সেভাবে পাশে দাঁড়ানো, সেভাবে হেল্প করা। আর যদি দুজনে চাকরি করে তো মাস্ট করতেই হবে। কিছু করার নেই। কারণ হাসব্যান্ডের দায়িত্বে ওয়াইফ অনেক বড় একটা সহযোগিতা করছে। এটা বিশাল। এটা কিন্তু অ্যাকচুয়ালি হাসব্যান্ডের দায়িত্ব। তো সেই ক্ষেত্রে কিন্তু হাসব্যান্ডকে বেশি সহযোগিতা করতে হবে। এটা মাথায় রাখতে হবে। এটা কেয়ারের অঙ্গ। তো লাভ, কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। বাচ্চাদের যেরকম অ্যাটেনশন দিতে হয়, কোয়ালিটি টাইম দিতে হয়, ওয়াইফকেও অ্যাটেনশন দিতে হয়। ওয়াইফের কথা শুনতে হয়। ইউ হ্যাভ টু বি a good listener and give them love and care and attention. They don't want anything. Wives are so simple. Actually মাতা, আমাদের যে মায়ের যে জাতি, আমরা যদি পুরো হিস্ট্রি দেখি, সে সীতা মহারানী থেকে শুরু করে সব এত সহিষ্ণু, এত পাওয়ারফুল, এভরিথিং। তারা হচ্ছে স্তম্ভ, পাওয়ার হাউস। তাদেরকে এই জন্য বলে ভগবান, না না তোমরা নত হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করো না, কারণ এই গর্ভে থাকে হচ্ছে তোমার সন্তান, যেখান থেকে সন্ন্যাসীও জন্ম নেয়, ভক্ত জন্ম নেয়। তো এই গর্ভকে মাটির সাথে লাগতে দেয় না।
মায়েদের অনেক উঁচু স্থানে রাখা হয়েছে। একটা মা অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। একটা ওয়াইফ বা একটা মা স্তম্ভ, ঘরের স্তম্ভ। তো যাই হোক, এই ৩ টে আলোচনা করলাম, ৫ টা পয়েন্ট। আজকে আমরা ক্লাস এখানেই শেষ করছি। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করলাম? ডুস, ডোন্টস, কিভাবে করব মানে হাউ, এবং তারপরে হচ্ছে প্যারেন্টিং এবং গৃহস্থ আশ্রম। যদিও আমরা গৃহস্থ আশ্রম প্যারেন্টিং খুব কুইকলি শেষ করেছি, কিন্তু আশা করি যেহেতু আমাদের প্রিভিয়াসলি ক্লাস হয়েছে আমরা এটা বুঝতে পেরেছি। কারো কোনো কোশ্চেন বা কমেন্টস? আমাদের হাতে 11 মিনিট সময় আছে ক্লাস শেষ করার। কারো কোনো কোশ্চেন বা কমেন্টস? খুব ভালো। কারো কোনো কোশ্চেন কমেন্টস নেই, তার মানে ক্লিয়ার। হরি বল, খুব ভালো। আচ্ছা, আমরা তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই এই পয়েন্টটা আজকে সবার ক্লিয়ার বুঝতে পেরেছেন? আমাদের কোন রকম 5টা জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি। কেউ একজন কি বলবেন? 5টা জিনিস নিয়ে আলোচনা করেছি, সেই 5টা জিনিস কি কি ছিল? প্রমিত। কি কি 5টা জিনিস নিয়ে আলোচনা করেছি? শুনতে পাচ্ছি না। ঠিক আছে, কোনো কারণে সাউন্ডে প্রবলেম না, ঠিক আছে, বুঝতে পেরেছি। সবাই কোনো কারণে সাউন্ডে সমস্যা হচ্ছে, কোনো অসুবিধা নেই। তার মানে আমরা ডুজ নিয়ে আলোচনা করেছি, ডোন্টস নিয়ে আলোচনা করেছি, হাউস নিয়ে আলোচনা করেছি, কিভাবে করব, এবং প্যারেন্টিং এর 4টে পয়েন্ট এবং গৃহস্থ আশ্রমের 4টে মেইন পয়েন্ট। তো 4টে পয়েন্টের মধ্যে গৃহস্থ হাজবেন্ডের এক্সপেকটেশন এবং ওয়াইফের এক্সপেকটেশনও আমরা আলোচনা করেছি, যে যেই তিনটে স্তম্ভ, মেইন জিনিস। ওকে, হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম। জয় শিল প্রভুপাদ, জয় গুরু মহারাজ, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, গৌরাঙ্গ কোটি সকল ভক্তবৃন্দ কি জয়। হরি জয়।